আচ্ছা, আমরা রেকর্ড আহ, হইতেছে। হ্যাঁ আমরা একটু শুরু করি। সেটা হলো যে এটা আমাদের ব্যাচ 10 গুগল অ্যাডস এর। তো এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি এবং এটা সবারই মানতে হবে। সেটা হলো যে কিছু দায় দায়িত্ব আছে আমার, কিছু দায় দায়িত্ব আছে আপনার। কিরকম? যেমন ধরেন আমার কিছু দায় দায়িত্বের মধ্যে হলো ভিডিওটা রেকর্ড করা, রেকর্ড করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে আমরা আর মেইলে কোনো কমিউনিকেশন করব না, এসএমএস কোনো কমিউনিকেশন করব না, আমরা যা কমিউনিকেশন করব সব এখন থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো ক্লাস শেষে আপনাদের এই রেকর্ড ভিডিওটা আমি ওই গ্রুপে দিয়ে দেন ঘুমাতে যাই। তো এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনোদিন ভাবতে হবে না যে ভাই কেন রেকর্ড হচ্ছে না, আমি রেকর্ড করবো কিনা, রেকর্ডটা পাইলাম না, এই প্রশ্নটা আপনারা কোনোদিন করবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমাদের এখানে হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে খুব ফোকাস থাকি। আমরা যতটুকু পড়াই তার মধ্য থেকে আমরা কোশ্চেন করার সুযোগ দিই 5-10 মিনিট কথা বলার পরে। ওইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনস্ট্যান্ট করে ফেলতে হবে। কিছু প্রশ্ন তারপরেও হচ্ছে আপনারা করবেন, যেটা হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার ইভেন 9 নাম্বার ক্লাসে যে ফিল আপ হবে। কিন্তু ওই সমস্ত প্রশ্নের আনসার আমি এই ক্লাসে মানে যে ক্লাসে থাকবো ওই ক্লাসে ফোকাস থাকবো, এর বাইরে যাব। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের কোনো এই অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাস যেটাই বলেন, আমরা আমাদের কোনো পরিচয় পর্ব থাকে না। আমাদের এই জার্নিটা হচ্ছে দুই দুই মাসের। এই 2 মাসের মধ্যে আমাদের আজকে একটা টিম হয়ে যাবে 4-5 জন করে করে। আর ওই গ্রুপে যেহেতু আছি এবং আমরা এই 2 মাস আমাদের এই জার্নির মধ্যে আমাদের মোটামুটি সবার সাথে সবার অটোমেটিক্যালি পরিচয় হয়ে যায়, কারণ এখানে আছে 52 জন। যদি 30 সেকেন্ড করে লাগে তাও কত হয়, ধরেন 31 মানে 25-26 মিনিট চলে যায়। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে করি না, অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, আরেকটা হলো যে আমরা যখন আমি কথা বলি তখন হচ্ছে যে আপনারা দয়া করে কোনো কথা বলবেন না। আমার যখন কথা শেষ হবে, আমি যখন বলবো যে ভাই কথা বলেন, তখন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। প্রশ্ন করার সময় আনমিউট করবেন, তারপরে আবার মিউট করে দিবেন। যদিও মিউট না করলে আমি করে দিব, এই কষ্টটা আপনাদের খুব একটা নাই, বাট কষ্ট করে মিউটটা করে রাখলে ভালো। ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের কথাবার্তা, খুব স্ট্রিক্ট। আরেকটা হলো প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের একটা করে হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা আমাদের স্কিল আপারে যে একটা জেনারেল গ্রুপ আছে, স্কিল আপার ফর ডিজিটাল স্কিলস, আপনারা একটা সাপোর্ট গ্রুপে জয়েন হচ্ছে। সাপোর্ট গ্রুপে আমরা সাপোর্ট নিয়ে কথা বলি, সেটা পরবর্তীতে। আর ক্লাস শেষে আপনারা যে 2-3 দিন সময় পান, এটা হচ্ছে টিম ওয়ার্ক করবেন, নিজেরা করবেন, ভিডিও দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, করার পরে প্রত্যেকটা হোমওয়ার্ক করতে হবে এবং হোমওয়ার্কটা স্ক্রিনশট নিয়ে এটা আমাদের গ্রুপে জমা দিতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। যদি না দেন এই 3500 টাকা সম্পূর্ণ মাটি হবে। আবারও বলছি, এই 3500 টাকা সম্পূর্ণ মাটি হবে। আর ওই যে আমরা ওই যে সবসময় এটা উদাহরণ দিই যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, আর্মির ডায়লগ। তার মানে হচ্ছে কি, যে প্রথমে ওরা প্রশিক্ষণটা দেয় AK-47 কিভাবে চালাতে হবে, তারপরে যুদ্ধে নামতে হবে। আর যদি এই প্র্যাকটিসটা না করেন, হোমওয়ার্কটা না করেন, খোদার কসম ভাই কিছুই হবে না। সো হোমওয়ার্ক সবাইকে জমা দিতে হবে। এরপরেও অনেক লোকের এক্সকিউজ থাকে, যেমন আমাদের ব্যাচ 10 ছিল 54 জন, লাস্ট পর্যন্ত সম্ভবত আমরা 32 জন ছিলাম। এই 32 জন ভালো কিছু করবে এবং অনেকে অলরেডি স্টার্ট করেছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে? এই আর কি। আর এরপরেও অনেকে ছোটখাটো প্রবলেম টবলেম থাকে, সেটা ডিফারেন্ট কেস, থাকতেই পারে। আর মোটামুটি খুব মানে যেমন দুইটা শব্দ আমি সবসময় বলি, সেটা হলো যে এই কারো কারো কাছে মান সম্মান বিকিয়ে দেয়া আর কারো কাছে এক্সকিউজ দেয়া, এই জিনিসটা আমি মানে পার্সোনালি পছন্দ করি না। তো ধরেন যে এটা তো প্রভাবিত হবে, যেহেতু আমাদের মানে আমাকে অন্তত মানে মনের দিক থেকে বা ঠোঁটের দিক থেকে যেদিক থেকেই হোক মেন্টর মেনেই এসেছে, তো এই কথাটা একটু মাথায় রেখে রাখবেন। তো আমরা সাধারণত এক্সকিউজ একটু কম টম দিব আর কি। হোমওয়ার্ক দিতে হবে ভাই, হোমওয়ার্ক দিতে হবে, কাহিনী শেষ। আপনি মানে ইসে হসপিটালের বেডেও থাকতে পারেন, সমস্যা নেই, হোমওয়ার্ক দিতে হবে। এই হলো মোটামুটি আমাদের ক্রুশিয়াল কিছু কথাবার্তা, এই আর কি। ঠিক আছে? এইটুকুর মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে যে ভাই মানে ভিডিও কখন পাবো, আমি রেকর্ড করবো কিনা, এরকম প্রশ্ন? আতিক ভাইয়ের মতো। আচ্ছা, আরেকটা হলো যে সামটাইমস আমি একটু রেগে যাই। রেগে যাই মানে হচ্ছে যখন আপনারা লাইন ছাড়া অনলাইনে আসবেন তখন একটু রেগে যাব। সেটা হলো যে আহ মানে ওই যে
ওই যে ওই লালনের ভাষায় যদি বলে যে চিরদিন ইচ্ছা মনে আলডাঙ্গায় ঘাস খাওয়া, ওই আলডাঙ্গায় যাবেন। ঠিক আছে, একটা সিকোয়েন্স 1 বাই আমরা 30 আওয়ার্স শেষ করব, ওইটুকুর মধ্যে আমরা থাকবো এবং ওইটাই যত ভালোভাবে পড়ালেখা করতে পারি সেভাবে চলে যাবে, এই আর কি। আছে কারো প্রশ্ন আছে? যদি না থাকে আমরা শুরু করি, বিসমিল্লাহ, নাকি? না ভাই, প্রশ্ন নাই। ঠিক আছে, বস, সাহস করে একটা কোশ্চেন করব। করে ফেলেন। ওই যে হোমওয়ার্কটা মানে ওই পেজটাতে দিতে হবে বা পার্সোনাল কোনো গ্রুপে আচ্ছা, দেওয়ার সুযোগ কোনো আছে? সমস্যা নাই, আমি বুঝতে পারছি এটা অনেকের প্রবলেম থাকে, কারণ আমাদের এই কোর্সে অনেক মেন্টরও থাকে যারা আসলে নিজেরাও মেন্টরশিপ করে, যে কারণে একটু লজ্জাবোধ টোধ কাজ করে, তারাও হয়তো এই গ্রুপে আছে, অনেকের এই প্রবলেম হয়। কোনো সমস্যা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়ে। কিন্তু এই কথাটা সবার জন্য কিন্তু প্রযোজ্য না, ঢালাও ভাবে দিয়ে দিন। ঠিক আছে, মানে যদি পারেন তাহলে হচ্ছে ইয়া। আর শেখার ক্ষেত্রে এই লজ্জা শরম, কে আছে কি না আছে, গ্রুপে কে থাকলো কি না থাকলো, এই সমস্ত বিষয়গুলো খুব একটা স্কিপ করে আর কি। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, সমস্যা নেই, দিয়েন, পার্সোনালি দিয়েন না, গ্রুপে দিই, আমরা সবাই মিলে দেখলাম এই আর কি। এরকম ছোটখাটো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হলো আজ থেকে 3000 বছর আগে অ্যারিস্টটল, প্লেটো, এদের নাম তো আমরা শুনছি, তাই না? তো গ্রিসের বা গ্রিক যেটাকে আমরা বলি, গ্রিকের হচ্ছে যে ওই নির্দিষ্ট কিছু জনপদ, নির্দিষ্ট কিছু না, প্রায় গ্রিসের সমস্ত জনপদ গুলোতে ওরা হচ্ছে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন তারা হচ্ছে বসে বসে গল্প করত। তো এই গল্প করতে করতে তারা, ধরেন যে আপনার ওই মানে জনপদ বলতে যেমন ঢাকাকে আমরা একটা জনপদ বলতে পারি, টোটাল বাংলাদেশে একটা জনপদ হতে পারে, যেখানে মানুষ বসবাস করে, একটা গ্রাম একটা জনপদ হতে পারে। তো এইখানে পোকোমো ভাই সেকেন্ড টাইম ইয়া করলে আপনাকে বের করে দিবে। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে যে ওই গ্রিকের মানুষজন বলতো হচ্ছে আগোরা, যেখানে প্লেটো, অ্যারিস্টটলের মতো বিখ্যাত মানুষগুলো দাঁড়িয়ে কথা বলে। কি করতো তারা? সবাই মিলে এসে ওই জনপদের একটা নির্দিষ্ট জায়গা তারা বসে গল্প করত, একে অপরের সাথে ভাব বিনিময় করত, ইভেন চানাচুরও বিক্রি করতো, বিড়ি সিগারেটও বিক্রি করতে পারে, আমি জানি না, 3000 বছর আগের কথা। ওই জায়গাগুলোকে বলা হতো আগোরা। কি বলা হতো? আগোরা। তো মার্কেটিং কমিউনিকেশনে একটা ডায়লগ আছে বা একটা ইয়া আছে যে যেখানে লোক সমাগম বেশি সেখানে কমিউনিকেশন করতে হয়। তো যখন মানুষ এরকম দেখলো, 3000 বছর আগের কথা, যখন মানুষ এরকম দেখলো আরে এখানে তো দেখি অনেক মানুষ জড়ো হয়, তো আমরা কিন্তু গ্রামগঞ্জে এখনো দেখি যে গান বাজনা হয়, একটু নাচ গান হয়, তারপরে ওই যে ডোন্ট টেক ইট আদার ওয়ে, শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে, আপনারা দেখেছেন, এটা সারা বাংলাদেশে হয়, স্পেশালি যশোর, ঝিনেদা, এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতে একটু বেশি হয়, আমি দেখেছি যেহেতু এই অঞ্চলের মানুষ। তো তার মানে হলো যেখানে লোক সমাগম বেশি সেখানে কমিউনিকেশন করো। তো এই আগোরা থেকে এরপরে ধরেন মুদ্রণ শিল্প এসেছে, মানে এই কাগজ কলমের জন্ম হয়েছে। আগে তো গাছের সালবাকলে লেখালেখি হতো, তারপরে ধরেন কাগজের আবিষ্কার হলো, কলম আবিষ্কার হলো, এই মার্কনি জগদীশ বসুর কল্যাণে রেডিও আবিষ্কার হলো, টেলিভিশন আবিষ্কার হলো। এবং দেখেন এই রেডিও, টেলিভিশন, এই যে পেপার পত্রিকা এখনো আছে, দেখেন প্রথম আলো প্রতিদিন 5 লাখ কপি ছাপা হয়, 5×5 = 25, ওরা 25 লাখ বলে ওদের রিডার, তার মানে একটাকে ওরা 5 জন ধরে, মানে 5 লাখ কপি হার্ড কপি ছাপা হয়, আর 50 লাখ পরে হচ্ছে যে অনলাইনে, সেটা ওরা বলে। তার মানে প্রথম আলো একটা জায়গা যেটা অনলাইনে এই ভদ্রলোক 50 লাখ মানুষকে প্রতিদিন এক জায়গায় করে, খুব খেয়াল করে দেখেন। এরপরে ধরেন টেলিভিশন, এরকম একটা জায়গা, ধরেন যে ছোট্ট একটা টেলিভিশন বেডরুমে থাকে, সেটার সাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কানেক্ট। তার মানে কি একটা টেলিভিশনের সাথে কানেক্টেড অনেক মানুষ। মার্কেটিং কমিউনিকেশনের মূল মন্ত্র কি? যেখানে লোক সমাগম বেশি সেখানে কমিউনিকেশন করা। ঠিক বর্তমানে আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি যেটাকে আমরা ইন্টারনেট বলেন, আইসিটির যুগ বলেন, কম্পিউটার সায়েন্সের যুগ বলেন, বিভিন্ন ফেসবুকীয় যুগ বলেন, যেটাই বলেন বলতে থাকে। এই ইন্টারনেট জগতেও ধরেন ফেসবুক, এই গুগল, এই প্লে স্টোর, এই ধরেন গুগল ম্যাপ, সারাদিন আমাদের মানে আমরা এইগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এই জায়গাগুলোতে হাজার হাজার কোটি কোটি মানুষ সমাগম। এখানেও একই মূল মন্ত্র, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করো। ঠিক এইরকম ধারণা থেকেই
এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর জন্ম হয়েছে। তো আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর একটা বিগ পার্ট বলতে পারেন, ডিজিটাল অ্যাড মার্কেটের 53% মার্কেট দখল হচ্ছে এই গুগল অ্যাডস। তার মানে 2019 বা 20 সালে সম্ভবত $390 বিলিয়ন এর অ্যাড মার্কেট ছিল। সেখানে আমাদের এই যে ছোট মন্টি ওই ধরেন যে ফেসবুকে এপ কমার্স করে তার টাকাটাও আছে। এরকম $390 বিলিয়ন, যেটা 2024-25 সাল নাগাদ এটা 400+ হবে এরকম আশা করা হচ্ছে এবং বাড়বে। এই অ্যাড মার্কেটের 53% মার্কেট দখল হচ্ছে এই গুগল অ্যাডস, 23 to 27% হচ্ছে ফেসবুকের, আর বাদ বাকি যত মার্কেটিং প্ল্যাটফর্ম এরকম আছে, এই টুইটার বলেন, এই ইনস্টাগ্রাম বলেন, ওই বলেন, এদের সবার মিলে বাদ বাকি পার্সেন্ট যেটা থাকে 53 আর ওদিক 27, বাদ বাকি যা থাকে। গুগলেরও এই প্রোডাক্টটা, ধরেন যে গুগলের যে রেভিনিউ জেনারেট করে ওয়ার্ল্ড মানে সারা বছরে, ধরেন যে সেটা 200+ মানে $250+ বিলিয়ন, তার 70 to 75% রেভিনিউ জেনারেট করে গুগল এই একটা প্রোডাক্ট থেকে, সেটার নাম হচ্ছে গুগল অ্যাডস। তো এই গুগল অ্যাডস তার মানে কি? তার মানে হচ্ছে, এখন ধরেন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি খুব স্বাভাবিকভাবে, ধরেন আমরা কোনো কিছু ধরেন যে আমাদের মনের মধ্যে কোনো একটা কিছু হয়েছে, অথবা ধরেন যেমন এরকমও সার্চ হয় নাকি আমি শুনেছি, যেমন ধরেন রামপুরা ব্রিজ থেকে সে হচ্ছে যে ওই উত্তরা পর্যন্ত গিয়েছে, যাইতে একটা মেয়ে তার পাশে বসাচ্ছে, সে এসে কি করেছে, অফিসে ঢুকে মানে অফিসে যাওয়ার পথে সকালবেলা একটা মেয়ে তার পাশে বসে গেছে, সে হচ্ছে যে অফিসে ঢুকেই প্রথমে গুগলে সার্চ দিয়েছে যে রামপুরা থেকে উত্তরা আসার পথে রায়দা বাসে যে মেয়েটি আমার পাশে বসা ছিল তার বাড়ি কোথায়, তার নাম কি, এইভাবেও নাকি সার্চ দেয়, মানে আমি শুনেছি আর কি। সো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, দেখেন যে আমরা কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে, এই দুইটা কারণে আমরা গুগলে যাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই কোনো কিছু জানতে যাই এই কথাটা মেনে নিলাম, কিন্তু কোনো কিছু কিনতে কিভাবে আমি গুগলে যাই? গুগলে কি আমি হচ্ছে করি, মানে গুগল কি একটা ই কমার্স প্ল্যাটফর্ম না? কিন্তু একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে যে গুগলে যারা কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সার্চ দেয়, তারা উইদিন 5 ডেজের মধ্যে তারা ওই প্রোডাক্টটা কেনে। তার মানে হচ্ছে যে, মানে ডিজিটাল বাইং বিহেভিয়ারটা মানুষের এরকম যে সে একটা ধরেন যে ওয়ালেট কিনবে, সে একটা মোবাইল কিনবে, সে একটা ব্যাগ কিনবে, সে যাই কিছু কিনুক না কেন, গুগলে সে সার্চ দেয়, সার্চ দিয়ে প্রথমে রিসার্চ করে। দ্যাট ইজ দ্য বাইং বিহেভিয়ার অফ দ্য ইউজার, যে সে প্রথমে হচ্ছে যে গুগলে সার্চ দেয়, সার্চ দেওয়ার পরে সে বিভিন্ন ব্লগ পড়ে, ইউটিউবে সার্চ দেয়, সেই প্রোডাক্টের রিভিউ দেখে, এরপর এক পর্যায়ে সে যে উইথিন 5 ডেজ এভারেজ, এর মধ্যে একটা পার্সেন্টেজ আছে 27%, যারা 27% মানুষ, সরি 63% মানুষ যারা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস লিখে গুগলে সার্চ দেয়, উইথিন 5 ডেজের মধ্যে তারা ওই প্রোডাক্টটা কিনে। সে প্রোডাক্টটা সে যে কোনো জায়গা থেকে কিনতে পারে, সেটা আপনার ব্র্যান্ড থেকেও কিনতে পারে, অন্য ব্র্যান্ড থেকেও কিনতে পারে, কিন্তু কিনে। এটা হচ্ছে রিসার্চ, কার রিসার্চ? গুগলের রিসার্চ। তো গুগল যেহেতু ই কমার্স প্ল্যাটফর্ম না, তাহলে কেন সার্চ দেয়? জাস্ট ইনফরমেশন জানার জন্য সে রিসার্চ করে যে কোনটা নিলে আমার জন্য ভালো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আমরা যদি, আমার খুব প্রিয় একটা কিওয়ার্ড, প্রিয় কিওয়ার্ডটা হয়েছে এই কারণেই, কারণ হলো যে বাংলাদেশে তো ওই গুগলের অ্যাড খুব কম দেয়, মানে সার্চ অ্যাডটা ডিসপ্লে অ্যাড অনেকে এখন অনেক ব্র্যান্ড দিচ্ছে, তো ওয়েব হোস্টিংটা মোটামুটি আমরা সার্চ দিলেই পাই। তো আমরা একটু সার্চ দিয়ে দেখি, যেমন ধরেন আমরা একটু ওয়েব হোস্টিং লিখে সার্চ, আপনি কি জানেন যে পার সেকেন্ডে গুগলে এই রকম, আমি যেমন একটা ওয়ার্ড বা কিওয়ার্ড যাই বলেন লিখে সার্চ দিলাম, পার সেকেন্ডে গুগলের কাছে এরকম 70,000, 70,000, খুব কম কথা নাকি? তার মানে পার সেকেন্ডে গুগল 70,000 মানুষকে এই google.com এক জায়গায়। মার্কেটিং কমিউনিকেশনের মূল মন্ত্র কি? প্রিন্সিপাল হলো যে যেখানে লোক সমাগম বেশি সেখানে কমিউনিকেশন কর। তো এই যে আমি গুগল মানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, লেখার পরে আমাকে বেশ কিছু ইনফরমেশন সে আমাকে দিয়েছে, তাই না? এই জায়গাটাকে আমরা কি বলি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে কোন একটা কিছু লিখে সার্চ দেওয়ার পরে সে আমাকে বেশ কিছু আউটপুট দিয়েছে, এই জায়গাটাকে, এই টোটাল এই জায়গাটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এর মধ্যে দেখেন আমরা প্রথম দিকে কিছু
ধরেন যে আমরা প্রথম দিকে যে ইয়াগুলো দেখতেছি এই যে cloud.google.com, HostGator, Bluehost, VMC, এবং প্রত্যেকের আগে আমরা খুব স্পষ্টভাবে দেখতেছি অ্যাড বলে একটা শব্দ লেখা আছে। ঠিক এর পরে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আমরা যেগুলো দেখতেছি সেইখানে মোটামুটি আমাদের কোনো অ্যাড ট্যাড লেখা নেই। খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এটা একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমরা যে কোনো একটা কিছু জানতে অথবা কোনো একটা কিছু কিনতে যাই কোথায়? গুগলে। এছাড়া কি আমরা কোথাও যাই না? হ্যাঁ যাই। ইউটিউবেও যেও কিন্তু মানুষ সার্চ দেয়। ইউটিউবে যে মানুষ কি সার্চ দেয় আমরা একটু দেখি। আমরা একটু ইউটিউবে যাই। আমরা ধরেন মেক মানি অনলাইন লিখে একটু সার্চ দিই, দেখি কি আসে। আমরা ধরেন মেক মানি অনলাইন লিখে সার্চ দিচ্ছি, আমাদের উপরে একটা ইয়া দেখাচ্ছে, একটা ভিডিও দেখাচ্ছে 7 প্যাসিভ ইনকাম আইডিয়াস অফ 2021। এখন এই জায়গায় আমরা একটা দেখতেছি অ্যাড, নিচের গুলোতে মোটামুটি নাই, এগুলো অর্গানিক ভাবে এসেছে, থ্রু এসইও বলতে পারেন। অনুরূপ ভাবে এখানে আমরা প্রথমগুলো অ্যাড দেখতেছি, নিচের গুলো থ্রু অ্যাড ভাবে আসতেছে। এখন আমার পয়েন্ট হলো যে এই যে আমরা কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু রেজাল্ট এসেছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, যেখানে আমরা কয়েকটার আগে 4টা 5টার আগে অ্যাড দেখতে পাচ্ছি, বাকিগুলোর আগে দেখতে পাচ্ছি না। আবার নিচের দিকে এসে আবার কয়েকটার পিছনে অ্যাড দেখতে পাচ্ছি, বাকিগুলো দেখতে পাচ্ছি। এই যে যেগুলো আমরা অ্যাড দেখতে পাচ্ছি এগুলোই আসলে আমরা যে প্ল্যাটফর্মটা এখন শিখতে যাচ্ছি গুগল অ্যাডস, সেটা থেকে এসেছে। এগুলো আমরা বিস্তারিত আরো জানবো। এখন আমরা বোঝার চেষ্টা করতে আসলে গুগল অ্যাডস জিনিসটা কি, গুগল অ্যাডস জিনিসটা আমরা বোঝার ট্রাই করছি। তো প্রথম আমাদের কথা ছিল কি, যেখানে লোক সমাগম বেশি সেখানে কমিউনিকেশন করো, জাস্ট ডিজিটাল রূপ। ওই সেই আগোরা, গ্রিকের সেই আগোরা থেকে এখন আমরা গুগল পর্যন্ত এসেছি, ইউটিউব পর্যন্ত এসেছি, ফেসবুক পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবো। এছাড়াও যদি আমরা একটু প্রথম আলো ভিজিট করি, খুব খেয়াল করে দেখি, আমরা যদি একটু প্রথম আলো ভিজিট করি তাহলে আমরা প্রথম আলো পড়তেছি, সামনে একটা পপ আপ আসলো, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের সামনে আরেকটা, এই যে এখানে যদি আমরা মাউসটা রাখি লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, এবং এখানেও আমরা একটা ব্যানার অ্যাড দেখতেছি। এখানে আমরা যা দেখেছিলাম তার মধ্যে কোনো ইমেজের বালাই ছিল, যা ছিল সব টেক্সট। এখানে আমরা যেটা দেখতেছি, আবার এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু আমরা দেখতেছি টেক্সট এবং ইটস এ ভিডিও, এটা ভিডিও। এখানে যেটা দেখতেছি সেটা আমরা দেখলাম যে মোটামুটি একটা ব্যানার বা একটা ইমেজ যার মধ্যে কিছু টেক্সট আছে। এই যে এখানে ওপেন নামে একটা শব্দ আছে, এই ওপেন, এগুলো আমরা শিখবো পরবর্তীতে। এবং দেখতেছি আমরা গুগল থেকে এসেছে। এখানে আমরা একটু নিচের দিকে আসি, এটাও একটা বিজ্ঞাপন, এখান থেকে এসেছে, তাই না? এই জিনিসগুলো দেখতেছি। এছাড়াও যদি ধরেন আমরা যদি এরকম একটা ব্লগ সাইটে যাই, অথবা আমরা প্লে স্টোরে, অবশ্য আমরা ইয়া থেকে দেখতে পারবো না, পিসি থেকে দেখতে পারবো না, মানে যখন মোবাইল থেকে, আচ্ছা প্লে স্টোর লেখা তো, আচ্ছা এটা তো আমাদের দেখলামই, আমরা একটু প্লে স্টোরে যাই। আচ্ছা, এখানে আমরা লগ ইন করি। লগ ইন করার পরে এটা একটা ভিআর হেডসেট, ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নিয়ে একটা ব্লগিং সাইট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অ্যাডস বাই গুগল। নিচের দিকে এখানে আমরা আসি, এখানে যদি আমরা একটু দেখি, এটাও অ্যাডস বাই গুগল, এখানে অ্যাডস বাই গুগল। এই যে ব্যাপারটা, তার মানে কিছু অ্যাড দেখলাম আমরা। আবার আমরা যদি আবার এরকম করি, ধরেন যে আমরা যদি ধরেন আমরা কি দেখবো, গোপাল ভাঁড় দেখতে হবে। হাই হাই, সরি, আমরা একটু গোপাল ভাঁড় দেখে আসি। গোপাল ভাঁড়, আমি এটা খুব ভালো দেখি। হ্যাঁ, আমরা একটু গোপাল ভাঁড় দেখি। ফ্যান্টাস্টিক। আমরা আমরা জাস্ট গোপাল ভাঁড় লিখে সার্চ দিলাম, একটা ভিডিও দেখতে গেলাম, তার উপরে আমাদের কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে। দেখেন যেখানে লেখা আছে অ্যাড, এবং একটা গ্রামারলির একটা অ্যাড দেখাচ্ছে। তার মানে দেখেন, আমরা সার্চ দিলাম হচ্ছে যে ওয়েব হোস্টিং লিখে, মানে একটা কিওয়ার্ড লিখে, সেখানে আমরা কিছু অ্যাড দেখতে পেলাম যার আগে অ্যাড লেখা আছে। আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম, তার উপরে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো। আমরা কোনো ব্লগ সাইটে গেলাম, তার মধ্যে কিছু অ্যাড দেখলাম। এটা ছিল সম্পূর্ণ ভিডিও অ্যাড, এটা ছিল টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, মানে ব্যানার অ্যাড। এখানেও আমরা সেম জিনিসটাই দেখলাম। তার মানে হলো
এবং দেখেন এই জায়গাটাও কিন্তু কি প্রতিদিন হাজার হাজার মানুষ এই ওয়েবসাইটটা দেখতেছে, প্রতিদিন হাজার হাজার মানুষ এই ওয়েবসাইটটা দেখতে, প্রতিদিন হাজার হাজার মানুষ এই প্লে স্টোরে যাচ্ছে। তার মানে যেখানে লোক সমাগম বেশি সেখানেই কমিউনিকেশন। এখন যদি আমরা একটু ক্লাস নোটে যাই, আমরা মার্কেটিং এর 4P সম্পর্কে পড়েছিলাম। যারা এখানে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের আছেন তারা আমরা সবাই জানি, তাই না? প্রথমটা ছিল কি ভাই? প্রোডাক্ট। প্রথমটা ছিল এখানে আগ বাড়িয়ে অনেকেই বলে ফেলেন ভাই এখন 7P 9P আছে, এটা বলার দরকার নেই, আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, আমরা মোটামুটি 4P তে থাকি। প্রোডাক্টের পরে ছিল কি? প্রাইস, তারপরে ছিল প্লেস, তারপরে কি যেন ছিল? প্রোডাক্ট, প্রাইস আর প্রমোশন আর অ্যাডভার্টাইজ, যেটাই আপনি বলেন। খুব খেয়াল করে দেখ, এখানে আপনি বলতে পারেন প্রমোশন অ্যাডভার্টাইজিং এর মধ্যে পার্থক্য কি, সে বিষয় নিয়ে আমরা হয়তো কথা বলবো আরো পরে, অটোমেটিক হবে। তো মার্কেটিং মিক্সে আমরা পড়েছিলাম যে 4P পড়েছিলাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। তার মানে এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি, তার মানে কি একটা প্রোডাক্ট, তারপরে সে প্রোডাক্টের প্রাইসিং করো, তারপরে প্লেস মানে অ্যাভেলেবিলিটি করো। অ্যাভেলেবিলিটি মানে কি? যেমন ধরেন আপনি এখন লাক্স সাবানের বিজ্ঞাপন দেখছেন, কারিনা কারিনা নাকি দীপিকা নাচানাচি করতেছে, দৌড় দিয়ে যে নিচে যে এক মুদি দোকানে অথবা আগোরা অথবা স্বপ্নে যে বললেন ভাই একটা লাক্স সাবান দাও, সে দিতে পারলো না। তার মানে হচ্ছে যে তার প্লেসমেন্ট হয়নি, মানে অ্যাভেলেবিলিটি না। দ্যাট ইজ কল্ড হচ্ছে প্লেসমেন্ট। তার মানে কি? প্রথমে প্রোডাক্ট তৈরি করতে হবে, তারপরে প্রোডাক্টের প্রাইসিং তৈরি করতে হবে, প্রোডাক্টের প্রাইসিং এর অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, সেইগুলো চিন্তা ভাবনা করে একটা প্রাইসিং দিলেন, এরপরে সেটা মার্কেটে অ্যাভেলেবিলিটি করতে হবে, দেন আপনাকে এই প্রমোশন বা অ্যাডভার্টাইজিং করতে হবে। ঠিক এই জিনিসটা নিয়েই আমাদের এই টোটাল ক্লাস হবে। 30 ঘন্টা নিয়ে আমরা আলোচনা করব কি? মার্কেটিং এর এই অ্যাডভার্টাইজিং বা প্রমোশন। এবার আবার কাম টু দা, এবার আমরা আসেন যে এই যে আমি কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ দিলাম, সেটাকে আমরা আবার ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কিওয়ার্ড বলি। কেন কিওয়ার্ড বলি? একটা মানুষ কি থেকে পার্সন থেকে কি পার্সন হয় কখন? যেমন ধরেন হুমায়ুন আহমেদ, সে একজন বিখ্যাত মানুষ, একজন সাহিত্যিক, সে নাট্যকার, সে গানও লিখেছে, গীতিকারও বলতে পারেন, সে হচ্ছে যে কি সিনেমা তৈরি করেছে। সব মিলিয়ে ডে বাই ডে সে পার্সন থেকে কি পার্সন হয়েছে। আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরা পার্সন থেকে কি পার্সন হয়েছে। একটা ওয়ার্ড তখনই কিওয়ার্ডের রূপ নেয়। দেখেন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি ডান সাইডে, মান্থলি সার্চ হয় 22,200। তার মানে যে ওয়ার্ডটা লিখে মানুষ গুগলে বলেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যে কিওয়ার্ডটা নিয়ে মানুষ মোটামুটি সার্চ দেয়, ওই কিওয়ার্ডটা লিখে তারা google.com এসে লিখে সার্চ দেয়, সার্চ বাটনে ক্লিক করে। যে কারণে এই ভদ্রলোক ওয়ার্ড থেকে ডে বাই ডে কিওয়ার্ডে পরিণত হয়েছে। যার সার্চ হয় না সেটা কিওয়ার্ড, যার একটা সার্চ ভলিউম আছে, মান্থলি যে 22,200 মানুষ সার্চ দেয়, যে কারণে ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা বুঝতে পারি, একটা জিনিস খুব খেয়াল করে দেখেন, যে আমরা বুঝলাম যে কোন একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম google.com এ, এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা কিছু রেজাল্ট পাইলাম, যার আগে অ্যাড লেখা আছে, কিছু পাইলাম। যেগুলা আমরা পাইলাম এবং যেটা টেক্সট, যেখানে কোনো ভিডিও বা মানে ইমেজের বালাই নাই, সেইটাকে সেরকম কিছু অ্যাড পাইলাম। আর এরপরে হচ্ছে অর্গানিক ভাবে বা থ্রু এসইও, এরপরে যে প্রথম 10-12টা যে রেজাল্ট আসছে, এরপরে নিচে আবার আসছে, এটা একটা ভাবে পাইলাম। এখানে যখন আমরা এখানেও আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছিলাম, প্রথমে একটা অ্যাড দেখেছিলাম, এছাড়া আমরা একটা ভিডিও দেখতে দেখতে ভিডিওর মাঝখানে একটা ভিডিও আসলো, যার আগে একটা অ্যাড লেখা আছে। এছাড়া আমরা প্রথম আলোতে আসলাম, প্রথম আলোতে আসার পর আমরা স্ক্রল করার পরে এখানেও আমরা কিছু অ্যাড দেখলাম, যেটা টেক্সট এবং ইমেজের কম্বিনেশন। এরপরে আমরা এখানে আসলাম, যেখানেও আমরা কিছু অ্যাড দেখলাম, টেক্সট এবং ইমেজের কম্বিনেশন। এখানে আমরা দেখতে পারি না, এটা মোবাইল থেকে দেখা যায়। যেমন দেখেন আমরা অনেক সময় ভিডিও গেম খেলতে খেলতে মাঝখানে একটা অ্যাড চলে আসে, অ্যাডভার্টাইজিং চলে আসে, একটা ভিডিও অথবা একটা ইমেজ, একটা কন্টেন্ট, যে কোনো ক্ষেত্রে। অথবা কেউ যখন মোবাইল থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে কোনো একটা অ্যাপ লিখে, অ্যাপের বা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু অ্যাড চলে আসে। এই যে অ্যাডগুলো আসলো, এই যে অ্যাডগুলো আসলো, এইটাই হচ্ছে আমরা বলছি যে থ্রু গুগল অ্যাডস। তাহলে আমরা এখন পড়ালেখা করতেছি কি নিয়ে? মার্কেটিং 4P থেকে, প্রমোশন বা অ্যাডভার্টাইজিং থেকে। তাহলে এবার এখানে একটা কথা বলছি, ইউটিউব গুগলের সম্পত্তি, google.com গুগলের সম্পত্তি, কিন্তু প্রথম আলো কি গুগলের সম্পত্তি? না। কিন্তু এখানে কেন গুগলের অ্যাড দেখাচ্ছে? দা ভিআর হেডসেট কি গুগলের সম্পত্তি? তাহলে এখানে কেন অ্যাড দেখাচ্ছে? গুগল প্লে স্টোর 100%
গুগলের সম্পত্তি, গুগল ম্যাপ 100% গুগলের সম্পত্তি। এখন এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা যা পড়লাম, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের বেশ কিছু পয়েন্ট এসেছে। কিরকম? সেটা হলো যে আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই, এর এগেনস্টে আমরা যে অ্যাড গুলো, যার আগে অ্যাড লেখা আছে, যে অ্যাড গুলো দেখি, এই অ্যাড গুলোকে গুগল অ্যাডস এর ভাষায় আমরা বলি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড। গুগল সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড। এরপরে আমরা কোনো একটা ভিডিও দেখতে দেখতে মাঝখানে যে একটা ভিডিও অ্যাড আসলো, এটাকে আমরা বলতে পারি গুগল ডিসপ্লে অ্যাড, যদি ব্রড ক্যাটাগরি বলি। এছাড়াও আপনি ভাগ করতে পারেন, এটাকে আবার ভিডিও অ্যাডও বলা হয়। এগুলো আমরা আস্তে আস্তে শিখব। প্রথম আলোতে এসে আমরা একটা ব্যানার দেখলাম যেখানে টেক্সট অ্যাড এবং ইমেজের কম্বিনেশন, এবং এখানে আমরা দেখতেছি গুগল দ্বারা বিজ্ঞাপন, এখানে টেক্সট এবং ইমেজের কম্বিনেশন। এটাকে আমরা বলি হচ্ছে এই গুগল অ্যাডস এর ভাষায় গুগল ডিসপ্লে অ্যাড। অনুরূপ ভাবে আমরা ভিআর হেডসেটে এসেও যে অ্যাড গুলো দেখলাম, এটাকেও আমরা বলি ডিসপ্লে অ্যাড। অথবা আপনি কোনো গেম খেলতেছেন, অথবা আপনি প্লে স্টোরে সার্চ দিয়েছেন, আপনি ম্যাপের মধ্যে দেখেছেন, এই অ্যাড গুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে অ্যাড। তাহলে আমরা যদি এখন খুব বলার চেষ্টা করি যে গুগল অ্যাডস, মানে আমাদের তখন করতেছিলাম যে আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস, গুগল অ্যাডস জিনিসটা কি, এইটা যদি আমরা এখন বলি যে ভাই গুগল অ্যাডস জিনিসটা কি, তাহলে খুব সংক্ষেপে আমরা বলবো কোনো ব্র্যান্ডের, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডভার্টাইজিং বা প্রমোশন করার একটা প্ল্যাটফর্ম। যে প্রমোশন আমরা গুগলের নিজস্ব সম্পত্তির মধ্যে করতে পারি, যেমন google.com, youtube.com। এছাড়াও আমরা গুগলের বাইরে করতে পারি, যেমন প্রথম আলো, ভিআর হেডসেট, পৃথিবীতে যত অ্যাপ আছে, যদিও সব অ্যাপ না, আমি আসতেছি এই পয়েন্টটাতে, যে অ্যাপগুলোতে অ্যাড, এইটার উপর ভিত্তি করে আমরা আবার বলতে পারি যে গুগল অ্যাডস বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে টেক্সট অ্যাড বা পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড, মানে কোনো কিছু লিখে, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরিবর্তে যে অ্যাডটা দেখি, সার্চ অ্যাড। এছাড়া আমরা কোনো কিছু সার্চ দিচ্ছি, আমি একটা ভিডিও দেখতে যাচ্ছি, হুট করে আমার সামনে ভাই একটা অ্যাড চলে আসে, অথবা আমি প্রথম আলো পড়তে যাচ্ছি, হুট করে একটা, এই অ্যাডগুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন এইবার হচ্ছে যে এখানে একটা পয়েন্ট আসে যে কিছু অ্যাড আসতেছে গুগলের নিজস্ব সম্পত্তিতে, কিছু অ্যাড আসতেছে গুগলের নিজস্ব সম্পত্তি না, যেমন প্রথম আলো, দা ভিআর হেডসেট, এগুলো নিজস্ব সম্পত্তি। এই ক্ষেত্রে আমরা গুগলের এই অ্যাড নেটওয়ার্ক, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাড নেটওয়ার্ক, যেখানে অ্যাড গুলো ডিস্ট্রিবিউট হয়। যেমন ফেসবুকে আমরা যে অ্যাডভার্টাইজিং গুলো করি, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যেই ডিস্ট্রিবিউট হয়। কিরকম? ফেসবুক, ইনস্টাগ্রাম, আর হচ্ছে যে কোথায় হয়, আর ওদের কিছু পার্টনার সাইডে ৭৮,০০০ মতো অ্যাপ আছে যারা হচ্ছে যে ওদের সাথে পার্টনার করেছে। যাই হোক আর কি, সেটা ফরগেট ইট। গুগলের অ্যাড ডিস্ট্রিবিউট হয় ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত ওয়েবসাইট আছে, এবং যে সমস্ত ওয়েবসাইট গুলোতে গুগল অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেটেড, এবং সেই সমস্ত মোবাইল অ্যাপে গুগলের অ্যাডটা ডিস্ট্রিবিউট হয় বা ব্রডকাস্ট হয়, যেখানে অ্যাপের ক্ষেত্রে গুগলের অ্যাড মবের সাথে যে সমস্ত অ্যাপগুলো ইন্টিগ্রেটেড আছে। এখন আমরা খুব সংক্ষেপে বলবো, যেহেতু আমরা অ্যাডসেন্স বা অ্যাড মবের বিষয় নিয়ে আমাদের এই কোর্স না। অ্যাডসেন্স হলো গুগলের একটা পার্টনারশিপ প্রোগ্রাম। গুগল বলে দিয়েছে, ভাই তোমাকে আমি ইউটিউব দিলাম, এইবার তোমার যত খুশি তুমি ভিডিও বানাতে থাকো। ভাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি নিউজ পেপার, তুমি ব্লগার, তুমি যত পারো এরকম কন্টেন্ট তৈরি করতে থাকো। তাহলে তুমি যে কন্টেন্ট তৈরি করবা, হাজার হাজার মানুষ এখানে এসে পড়বে। এই প্রথম আলো হাজার হাজার লাখ লাখ মানুষ এসে পড়ে। তাহলে এখান থেকে তুমি আর্নিংটা করবা কিভাবে? এই যে গুগল, আমি গুগল বলছি, আমার একটা প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্স এর সাথে তুমি এখানে ইন্টিগ্রেট করো, তাহলে এই অ্যাডটা যে এখানে দেখানো হচ্ছে, যেমন ফেসবুকে যখন আমরা অ্যাড দেখাই, যখন বিভিন্ন বহু মানুষের কাছে পৌঁছায়, ফেসবুকে একটা টাকা দিতে হয়। অনুরূপ ভাবে গুগল অ্যাডস এর থ্রু দিয়ে আমরা যে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড দিচ্ছি, এর জন্য এই google.com কে টাকা দিতে হয়। কে টাকা দিবে? যে কোম্পানি বা ব্র্যান্ড তার প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডভার্টাইজিং করতেছে। যেমন এখানে আমরা দেখতেছি গ্রামারলি অ্যাডভার্টাইজিং করতেছে থ্রু গুগল অ্যাডস। একটা দেখাচ্ছে কোথায়? গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড় কন্টেন্টটা কি ইউটিউব বা গুগল তৈরি করেছে? না, এই সনি আর্ট তৈরি করেছে। তাহলে সনি আর্ট কেন ভাবো এখানে এই কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে দেবে? কোনো লাভ নেই। লাভ হলো
যে ভাই এই প্ল্যাটফর্মটা তুমি, এই সনি আর্ট চ্যানেলটা তুমি অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করো। দ্য ভিআর হেডসেট তুমি একটা ওয়েবসাইট ভাই গুগল অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করো। তাহলে এই অ্যাড দেখার পরিবর্তে কিছু টাকা আমি অ্যাডসেন্স বা গুগল নিব, আর তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করেছো তোমার কন্টেন্টের উপরে যে আমি অ্যাড শো করতেছি, যারা আমার এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ব্র্যান্ড অ্যাড দিচ্ছে তাদের কাছ থেকে আমি একটা টাকা কেটে নিচ্ছি। ওই টাকার একটা পার্সেন্টেজ এই কন্টেন্ট ক্রিয়েটরকে দিচ্ছি, আর একটা পার্সেন্টেজ ইউটিউব বা গুগল অ্যাডসেন্স বা গুগল নিজে দিচ্ছে। এই হলো মোটামুটি খেলা, যে কারণে সারা পৃথিবীতে কন্টেন্টের অভাব নেই, হাজার হাজার কন্টেন্ট তৈরি করতেছে এবং মানুষ আর্নিং করতেছে। অ্যাড মবের ক্ষেত্রেও সেম, যে সমস্ত প্ল্যাটফর্ম, যে সমস্ত মোবাইল অ্যাপ, যেমন আমরা গেম খেলি, গেম খেলতে খেলতে মাঝে মাঝে অ্যাড দেখি, তার মানে ওই গেমের আর্নিংটা হলো, যদিও পাবজি টাবজি আরো অনেক ডিফারেন্ট হইতে ইনকাম করে, সেই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না। ওই যে অ্যাড মবের মধ্যে খেলতে খেলতে মাঝখানে একটা অ্যাড দেখেও, কারণ ওর সাথে অ্যাড মব ইন্টিগ্রেটেড আছে, এটাও গুগলের একটা প্রোডাক্ট। ওই অ্যাড মবে ওই যে ওর মানে ওর অ্যাপটা, মানে গেম অ্যাপটা বানাইছে কি কোন একটা কোম্পানি, কিন্তু ওখানে অ্যাড মবের সাথে ইন্টিগ্রেটেড, যে কারণে ওই গেমটা যারা খেলতেছে বিভিন্ন ব্র্যান্ড গুগলে অ্যাড দিচ্ছে, সেই অ্যাডটা শো করতেছে ওই অ্যাড মব ওই অ্যাপের উপরে, যে কারণে একটা পার্সেন্টেজ 55-45 মনে হয়, মানে যাই হোক ওই পয়েন্টটা আমি পরে আসতেছি। একটা পার্সেন্টেজ ওই অ্যাপ আলা পাচ্ছে, আর একটা পার্সেন্টেজ গুগল বা ইয়া পাচ্ছে, যে কারণে এভাবে আর কি চলতেছে। এই কারণে কি হয়েছে, এই কারণে গুগলের এই অ্যাড দেখানোর প্ল্যাটফর্ম অনেক বড় হয়ে গিয়েছে। যেমন যদি প্রথম আলোতে লাখ লাখ মানুষ প্রতিদিন 50 লাখ পড়ে, প্রথম আলোর দাবি প্রতিদিন, আপনি চিন্তা করেন সারা পৃথিবী থেকে এখানে 50 লাখ মানুষের সমাগম, এই 50 লাখ মানুষের কাছে অ্যাড দিচ্ছে আমরা কি, যে গুগল অ্যাডস এর থ্রু দিয়ে, এই 50 লাখের কাছে মানুষের কাছে অ্যাড দেখানোর জন্য। এই যে অ্যাডটা দেখাচ্ছে, তাহলে একটা পার্সেন্টেজ প্রথম আলো পাচ্ছে, আর একটা পার্সেন্টেজ অ্যাডসেন্স পাচ্ছে, মানে গুগল পাচ্ছে। এইভাবে আসলে অ্যাড, এতে কি হয়েছে দেখেন, যদি এই প্ল্যাটফর্মটা না থাকতো তাহলে গুগলের অ্যাড, ফেসবুকের অ্যাড, যেমন ফেসবুক ইনস্টাগ্রামে স্টোরি আর কিছু অ্যাপ আছে, এই বাদে দেখা যায় না। এই গুগলের অ্যাড ওই গুগলের নিজস্ব সম্পত্তি ছাড়া, গুগল.com, ইউটিউব, এই প্লে স্টোর এর বাদে আর কোথাও দেখা যেত না। যে কারণে ধরেন এই নেটওয়ার্কটা তৈরি করছে, এই কারণে গুগল অ্যাডস এর থ্রু দিয়ে আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন। যেমন ধরেন বাংলাদেশে 4 কোটি বা 4.5 কোটি ফেসবুক ইউজার আছে, কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ইউজার 9 কোটি প্লাস হয়ে গেছে। তার মানে কি, গুগলের থ্রু দিয়ে আপনি 9 কোটি প্লাস মানুষের কাছে পৌঁছাতে পারেন, কারণ যে ইন্টারনেট ব্যবহার করে সে হয় প্রথম আলো, নাই ইউটিউব, নাই গুগল, কোনো না কোনো জায়গায়, সো আপনি অ্যাড দেখাতে পারেন। তার মানে কি, আপনার ব্রডকাস্ট নেটওয়ার্কটা অনেক বড় হয়েছে। কিন্তু ফেসবুক এই 4.5 কোটি, এই 4.5 কোটি এর কাছে বাইরে আপনি যেতে পারবেন না, কারণ ফেসবুকের অ্যাড তো ফেসবুকের বাইরে দেখেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এছাড়া ওর হচ্ছে যে 75-70 হাজার মতো ওদের কিছু প্ল্যাটফর্ম আছে, মানে বিভিন্ন অ্যাপে দেখায়, অ্যাপ স্টোরে, প্লে স্টোরে। যাই হোক, এইটার উপর ভিত্তি করে গুগলের এই ব্রডকাস্টিং নেটওয়ার্কে গুগল 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে গুগল নেটওয়ার্ক, একটা বলছে গুগল সার্চ নেটওয়ার্ক, আর হচ্ছে সার্চের পার্টনার নেটওয়ার্ক। অনুরূপ ভাবে গুগল অ্যাডস আমরা বললাম কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড বা টেক্সট অ্যাড, যেখানে আমরা কোনো ইমেজ ভিডিওর বালাই দেখি না, গুগল.com। এই একটা গুগল.com-এ দেখায়, যেটা গুগলের নিজস্ব সম্পত্তি, এটাকে বলা হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্ক। এছাড়াও গুগলের 30 থেকে 40টা গুগলের পার্টনার আছে, যেমন গুগলের অ্যাড আপনি ইয়াহুতেও দেখাতে পারেন, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো। এই ইয়াহু, এই এওএল, অমক তমক, এই ডাকডাকগো, এইগুলো হচ্ছে গুগলের সাথে পার্টনারশিপ করেছে। কি করেছে, যে ভাই আমার কিছু অ্যাড তুমি ইয়াহুতেও দেখায়, তাহলে ওই টাকাটা ওরা আবার ইয়াহু আর গুগলের মধ্যে ভাগ বাটোয়ারা হয়, সেটা আমাদের না বুঝলেও আমরা বেঁচে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বললাম সার্চ নেটওয়ার্ক, যেখানে সার্চ অ্যাড দেখায়, তাহলে সার্চ নেটওয়ার্ক সাথে সার্চের পার্টনার নেটওয়ার্ক আছে, মানে গুগল.com বাদেও সার্চ অ্যাড অন্য কোনো জায়গায় দেখায়। আচ্ছা, এইবার গুগলের যে ডিসপ্লে দেখলাম, এই যেমন এটা একটা ভিডিও অ্যাডস বা এটা একটা ডিসপ্লে অ্যাড, যদি ব্রড ক্যাটাগরি, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। এই ডিসপ্লে অ্যাড ইউটিউবে দেখাচ্ছে, ইউটিউব গুগলের সম্পত্তি, কিন্তু প্রথম আলো তো গুগলের সম্পত্তি না। তাহলে এইটাকে আমরা বলছি গুগলের নিজস্ব সম্পত্তি, গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। আর প্রথম আলো দা ভিআর হেডসেট হলো গুগলের ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে যেখানে অ্যাড গুলো শো করে। আচ্ছা, এবার যদি আমি একটু সামারি টানি, তাহলে গুগল অ্যাডস জাস্ট এ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাড
দিতে পারি। কোথায় দিতে পারি? গুগলের সার্চ নেটওয়ার্কে মানে google.com এ, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। এছাড়াও গুগলের কিছু সার্চ পার্টনার আছে, এছাড়াও গুগলের কিছু ডিসপ্লে পার্টনার আছে, যেমন প্রথম আলো, ভিআর অ্যাডসেন্স, এরকম সারা পৃথিবীতে অ্যাডসেন্স এবং অ্যাডমোবের সাথে ইন্টিগ্রেটেড যারা, সবখানে গুগল অ্যাড দেখায়। এই হলো মোটামুটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস। আর মার্কেটিং এর 4 পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, আমরা আসলে কাজ করতেছি এই জায়গাটায়, অ্যাডভার্টাইজিং। ওকে, এখন আমরা এখানে একটু আসি। এই জায়গায় যদি আসি, এই সমস্ত কথা আমি সব বলেছি, আমরা এখানে আসি, এখানে আসি, এখানে আসি, এখানে আসি, এখানে আসি, এখানে আসি, এখানে আসি। এইবার আমরা বললাম যে গুগল অ্যাডস জিনিসটা কি। জাস্ট একটা অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার থ্রু দিয়ে আমরা আমাদের ব্র্যান্ডের বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের বা আমাদের বিজনেসের অ্যাডভার্টাইজিং করতে পারি অনলাইনে। কোথায়? সার্চ নেটওয়ার্কে, ডিসপ্লে নেটওয়ার্ক, সার্চের পার্টনার নেটওয়ার্কে, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে। জাস্ট আ থিং। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে ভাই? থাকলে বিসমিল্লাহ বলে করেন তো। হ্যালো, হাই হাই, সবাই ঘুমাচ্ছে নাকি? ঠিক আছে ভাই, বুঝছি। না স্যার। স্যার ঠিক আছে, সমস্যা নাই কোনো। কোনো প্রবলেম নেই ভাইয়া। অল ওকে। আপনি কি আপনার কথা বলতেছেন নাকি সবার প্রতিনিধি হয়ে বলছেন? ভাই বোঝার চেষ্টা করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি না ভাই, বুঝিনি, আরেকবার বলেন। বলছি এখন তো আমাদের সমস্যা দেখি না। তাহলে এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে সমস্যা খুঁজে পাচ্ছেন, বলেন তো গুগল অ্যাডস কাকে বলে? গুগল অ্যাডস জিনিসটা কি? গুগল অ্যাডস বলতে বলতে পারবো না, তবে অ্যাডস বলতে যেটা বুঝাইছেন যে যেখানে লোক সমাগম বেশি কমিউনিকেশন করতে হবে। মানে এটা কেমন কথা হলো ভাই? আরেকজন বলেন গুগল অ্যাডস কাকে বলে? আমরা এই যে বিভিন্ন সার্চ, গুগলের যে গুগল সার্চে আমরা পিপিসিটা ইয়ে করি, আর হলো ইউটিউব, তারপরে এবং তার যে পার্টনার গুলো আছে সেখানে আমরা যে অ্যাডস গুলা শো হয় সেগুলোই হলো গুগলের অ্যাড। মানে তাহলে গুগল অ্যাড জিনিসটা কি? ওটা তো অ্যাড, অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। এটা একটা এটা একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম যার থ্রু দিয়ে আমরা গুগলের অ্যাড। প্ল্যাটফর্মে যে অ্যাড গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে গুগল অ্যাডস। গুগলের সাথে সম্পৃক্ত যেসব ওয়েবসাইট থাকে এবং গুগলের নিজস্ব যেসব প্ল্যাটফর্ম আছে, গুগল সার্চ ইঞ্জিন, গুগল ইউটিউব, আদার্স যেগুলো আছে সবগুলোর মধ্যে গুগল অ্যাডস পড়ে আর কি। এখানে কিছু ভিডিও কন্টেন্ট এবং টেক্সট থাকে। তার মানে গুগল অ্যাডস হলো, গুগল অ্যাডস একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, না? ঠিক আছে, যার মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি অনলাইনে, আর কিছু, ঠিক না? জি। আচ্ছা, জি, এবার আমরা কথা হলো যে কেন আমরা গুগল অ্যাডস শিখব? এটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে না? এতক্ষণ আমরা বুঝলাম যে গুগল অ্যাডস জিনিসটা কি, এখন আমরা কেন শিখবো? আচ্ছা, এই প্রশ্নের আনসার হলো যে, এই প্রশ্নের আনসার অলরেডি হয়ে গেছে ধরেন আমাদের আলোচনার মধ্যে, যে পৃথিবীর সমস্ত ব্র্যান্ড তারা কি চায়? তারা চায় না তাদের বিজনেসটা গ্রো করতে। গ্রো করতে চাওয়া মানে হলো সে মানুষকে জানাতে চায়। এখানে জানানোরও কিন্তু অনেক স্টেজ আছে, হ্যাঁ, যে অ্যাওয়ারনেস স্টেজ আছে, কনসিডারেশন স্টেজ আছে, কনভার্সন স্টেজ আছে। এই বিষয়গুলো তো আমরা একটু পরেই গেলাম, কোনো সমস্যা নেই। প্রত্যেকে চায় তার প্রোডাক্ট, সে একটা হোটেল বিজনেস করে, সে একটা মানে কি ফুলের দোকান আছে, পুষ্প কেন্দ্র, সে সেটাকে সে ছড়াতে চায়। তা সে ধরেন যে কেএফসি, এই বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, তারা চায় কি মানুষের কাছে তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাডভার্টাইজিং করতে। তার আগে কিন্তু কি করতে হয়? তার আগে কিন্তু এই কয়টা জিনিস এনশিওর করতে হয়, তারপরে এখানে যেতে হয়। যাই হোক, আমরা যেহেতু এটা নিয়ে পড়া, এটা নিয়ে কথা বলবো। এখন আমরা কেন শিখবো? আমরা শিখবো দুইটা কারণ হতে পারে। আমার নিজস্ব বিজনেস থাকতে পারে, সেই অ্যাডভার্টাইজিং করার জন্য আমি শিখতে পারি, অথবা আমি কোনো প্রতিষ্ঠানে জব করব যেখানে হচ্ছে যে এই গুগল অ্যাডস এক্সপার্ট খোঁজে, সেই হিসাবে আমরা এই স্কিলটা ডেভেলপ করতে পারি। এছাড়াও আমরা করতে পারি কি, যে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি,
যে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবো, মার্কেট প্লেসের বাইরে কাজ করবো অ্যাজ এ ফ্রিল্যান্স, সেই ক্ষেত্রেও আমরা এটা শিখবো। তাহলে উদ্দেশ্য দুইটা। যদি ব্র্যান্ডের পার্সপেক্টিভে ধরেন, তাহলে একটা ব্র্যান্ড এই গুগল অ্যাডস সম্পর্কে জানবে যে গুগল অ্যাডস এর থ্রু দিয়ে সে তার কাস্টমারকে বা তার পটেনশিয়াল কাস্টমারকে বা তার অডিয়েন্সের কাছে রিচ করবে তার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। আর আমরা শিখতেছি হচ্ছে যে এইটাকে ভাই শিখা মোটামুটি স্কিলটা ডেভেলপ করে মাঠে নামে যাব, কিছু টাকা পয়সা রোজগার করে খাবো, ঠিক কিনা? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, গেল। এবার আমাদের পয়েন্ট হলো, আচ্ছা এটা মনে হয় আমরা আলোচনা করে ফেলেছি, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, পার্টনার নেটওয়ার্ক, অমুক তমুক, এগুলো আমরা পড়েছি। এখন আমাদের পয়েন্ট হলো যে গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে এটা আমাদের একটু শিখতে হবে। আচ্ছা বলেন তো, একটা কিওয়ার্ড কিভাবে কিওয়ার্ড হয়? একজন বলেন তো, একটা ওয়ার্ড কিভাবে কিওয়ার্ড হয়? যে ওয়ার্ডটা কয়েকটা তখন ওয়ার্ডের তার সার্চ ভলিউম বাড়ে। কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে, একজন বলল কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে কিওয়ার্ড হয়। এই কথাকে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় বলেছি ভাই? না না, ভাই, না, 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 সেটা কি? না, আপনার ওই একটা কিওয়ার্ড যখন বেশি সার্চ হয়, সেটা ওয়ার্ড যখন বেশি সার্চ হয় ওইটা হচ্ছে কিওয়ার্ড হবে। যখন ভাই, তার আমি সার্চ ভলিউম হয় তখন হচ্ছে কিওয়ার্ড হয়, মানে একটা এমনি ওয়ার্ড থেকে সার্চ ভলিউম যখন যার বাড়ে, যার একটা প্রাধান্য আছে, সেইটাই কিওয়ার্ড হয়। আমি যদি কোনো গুগলে কোয়েরি করতে যাই, যেই ওয়ার্ডটাতে আমি কোয়েরি করব সেটাই আর কি কিওয়ার্ড। সেই কিওয়ার্ডের অবশ্যই একটা সার্চ ভলিউম থাকতে হবে, মানে মানুষ ওই কিওয়ার্ডটা দিকে সার্চ দেয়। হুম। এরপরে তো ডে বাই ডে সেই কিওয়ার্ড হয়, ঠিক না? আমরা তো সব হারাই ফেলছি, হ্যাঁ। জানেন, কেটে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ অ্যাডভার্টাইজিং করতেছে এটা গুগল অ্যাডস প্ল্যাটফর্মের কাছে আছে। গুগল অ্যাডস ও ক্যালকুলেশন করে ওর ব্যাক এন্ডে ও দেখলো 20টা কোম্পানি এই সেম কিওয়ার্ড দিয়ে অ্যাড দিচ্ছে। তাদের উদ্দেশ্য কি, যে এই ওয়েব হোস্টিং লিখে কেউ সার্চ দিলে তার অ্যাডটা যেন দেখায়। কিন্তু আমরা দেখতেছি উপরে 5টা, নিচে 3টাই, 5, 7টা, 8টা জায়গার উপরে জায়গা নাই। ভালো কথা, আগে ডান সাইডে দেখায়, এখন আর দেখায় না। ভালো। এরপরে সে কি করে, সে খুঁজে দেখে যে কিওয়ার্ডটা দিয়ে সে অ্যাডটা দিয়েছে, সেই কিওয়ার্ডটা, এই যে আমরা অ্যাড গুলো দেখতেছি, এই অ্যাড গুলোর উপরে যে নীল অংশটা দেখতেছি, এইটাকে বলে গুগল অ্যাডস এর হেডলাইন। এসইওর ভাষায় বলে টাইটেল, ভুলে যান, একই কথা, টাইটেল বা হেডলাইন। এইটাকে বলে হচ্ছে কি হেডলাইন। নিচে কিছু আমরা অংশ দেখতেছি, যেটা হচ্ছে ইয়ার এখানে সে ডট ডট মানে মিশে গেছে, এইটাকে বলে হচ্ছে গুগল পিপিসি অ্যাড এর ডেসক্রিপশন। নিচের দিকে আমরা কিছু দেখতেছি এবং এখানেও কিছু দেখতেছি, এবং এখানে ক্লিক করলে আরেকটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়। এইগুলোকে বলে হচ্ছে গুগল অ্যাডস এর এক্সটেনশন। কি বলে? গুগল অ্যাডস এর একটা এক্সটেনশন, একটা পুরো ক্লাস আছে, সেখানে আমরা আরো বিস্তারিত করবো, আমরা এতটুকু শুধু শিখি। তার মানে প্রথম যেটা, এইগুলোকে বলে হচ্ছে হেডলাইন। এর পরের অংশটা যেটা, সেটাকে বলে হচ্ছে ডেসক্রিপশন। এর পরের অংশটা বলা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এই গুগল অ্যাডস এর এটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। প্রথমে এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা 20টা কোম্পানি সে খুঁজে বের করেছে, কে? গুগল অ্যাডস। বের করার পরে সে দেখলো এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা এই অ্যাডের টাইটেলের মধ্যে, সরি হেডলাইনের মধ্যে আছে কিনা। আমরা টাইটেল বলবো না, হেডলাইনই বলবো, গুগল অ্যাডস যেটা বলে। তারপরে দেখে ওই কিওয়ার্ডটা ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা। খুব ভালো কথা। এরপরে ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা। তারপরে দেখে সে ইয়া করেছে কিনা, মানে কোনো অ্যাডের এক্সটেনশন ব্যবহার করেছে কিনা, যেটা ওই কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট কিনা। এরপরে দেখে, ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যে পেজে নিয়ে গেল আমাকে, ধরেন আমাকে এই পেজে নিয়ে চলে গেল, আমি কোনো একটা অ্যাডভার্টাইজিং দেখলাম, দেখার পরে সেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে একটা পেজে নিয়ে গেল। এই পেজটাকে বলি হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ, কারণ এই অ্যাডে ছিলাম, এখান থেকে লাভ দিয়ে এসে এই পেজে ল্যান্ডিং করব। এটাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ। খুব ভালো কথা। ল্যান্ডিং পেজের মধ্যে এসে
যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে সেই কিওয়ার্ডটা আছে কিনা, সাথে এই যে ল্যান্ডিং পেজটাতে নিয়ে আসলো সেই ল্যান্ডিং পেজের নেভিগেশন ঠিক আছে। নেভিগেশন কি জিনিস? ওয়ান কাইন্ড অফ ইউজারের এক্সপেরিয়েন্স। ইউজারের এক্সপেরিয়েন্স কি জিনিস? যেমন ধরেন আমি এখানে এসে দেখলাম যে ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন, ফ্রি এসএসএল, ফ্রি এমএল ফ্রি, খুব ভালো কথা। এবার স্টার্টিং মাত্র $3 কাছাকাছি। এরপরে আমি কোথায় যাব? এরপরে আমার এক্সপেরিয়েন্সটা কি হবে? দেখেন ঠিক নিচেই বলেছে গেট স্টার্টেড নাও। দ্যাট ইজ কল্ড ইউজার এক্সপেরিয়েন্স অর নেভিগেশন। যে এর পরবর্তী স্টেপে তুমি কোথায় যাবা, এর পরবর্তী স্টেপে তুমি কোথায় যাবা। ধরেন এইটুকুতেও আমি, বাঙালি যদিও ফ্রি পাইলে আলকাতরা নাই, কিন্তু এই ফ্রিতেও আমি কি মোটিভেট হই না। আমি স্ক্রল করে নিচে নামলাম, নিচে নেমে দেখলাম বেসিক প্ল্যানে কি আছে, এই ইনফরমেশন আছে, প্লাসে এটা আছে, চয়েস এটা আছে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় প্লাসটাই আমার জন্য বেটার হবে। এরপর আমি কোথায় যাব? ঠান্ডা মাথায় দেখেন এখানে লিখেছে সিলেক্ট করো, মানে পরবর্তী স্টেপে যাও, নেভিগেশন। ধরেন আমি এখানেও মোটিভেট হই, এরপর আমি নিচে নামলাম, আমি আরো জানতে চাই ওরা আরো কি কি দেয়। ঠিক আছে, এই ফিচার টিচার অমুক তমুক এসইও ফ্রেন্ডলি পড়লাম, এখানে এসে মোটিভেট হয়ে গেলাম। এরপরে আমি কোথায় যাব? দেখেন ঠিক তার নিচেই গেট স্টার্টেড। ধরেন আমি এখানেও মোটিভেট হলাম, এরপরে নামতেছি এখানে কি কি ফ্যাক্ট, কিছু বেসিক কথাবার্তা আছে, মানে যে যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে হয় সেই প্রশ্নগুলো ওরা দিয়ে দিয়েছে। শেয়ার হোস্টিং আর ওয়ার্ডপ্রেস হোস্টিং এর পার্থক্য অমুক তমুক। ঠিক আছে, এখানেও মোটিভেট হলেন না, 24/7 সাপোর্টও দাও, ভালো তো। কোথায় যাব? এই যে গেট স্টার্টেড। এই যে এইটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স অর নেভিগেশন। তার মানে কি? তার মানে হলো ওই কিওয়ার্ডটা এই পেজের মধ্যে থাকতে হবে, পেজের নেভিগেশন ঠিক থাকতে হবে বা ইউজার এক্সপিরিয়েন্স ঠিক থাকতে হবে, পাশাপাশি এই পেজের স্পিডটাও বেটার থাকতে হবে। এই সব কিছুর উপর ভিত্তি করে গুগল আপনাকে একটা স্কোর দেয়। গুগল আপনাকে কি দেয়? স্কোর দেয়। দাঁড়ান আমি একটা ব্যাস 10 এই যে ক্লাস নোট, এইটার উপর ভিত্তি করে গুগল আপনাকে একটা স্কোর দেয়, যে স্কোরকে গুগল অ্যাডস এর আমরা ভাষায় বলি কোয়ালিটি স্কোর। কি বলি? কোয়ালিটি স্কোর, যেটার ইয়া হলো 1 থেকে 10 এর মধ্যে। মানে গুগল কাউকে হতাশ করে না, যদি আপনি কিছু না পান তাও অন্তত 1 মার্ক পাবেন, যদি সব থেকে বেশি পান তাহলে 10 এর উপরে যেতে পারবেন। তাহলে প্রথমে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে দেখে যে সেই কিওয়ার্ডটা টাইটেল হেডলাইনের মধ্যে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, রেলিভেন্ট এক্সট্রা ইনফরমেশন মানে এক্সটেনশন ব্যবহার করেছে কিনা, ওই ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে সেই ইয়াটা আছে কিনা, পেজের নেভিগেশন ঠিক আছে কিনা, স্পিড ঠিক আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ খুব ক্লামজি না, দেখেন খুব সুন্দর করে ইয়া করা ল্যান্ডিং পেজ বানানোর সময়। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে গুগল আপনাকে একটা কোয়ালিটি স্কোর দেয়। এই কোয়ালিটি স্কোর যার যত উপরে তার অ্যাড তত উপরে শো করে। এর সাথে আরেকটা ফ্যাক্টর আছে, আমি একটু পরে বলবো। যার কোয়ালিটি স্কোর ওই 1 থেকে 10 মধ্যে, যার সবার উপরে সে থাকে 1 নম্বরে, তারপরে যার কম সে থাকে 2 নম্বরে, এরকম 3 নম্বরে, এরকম করতে 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 নিচের দিকে চলে আসে, এরপরে এরকম। ঠিক এইভাবে গুগল অ্যাডস কাজ করে। তাহলে এখানে আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে যে পেজে নিয়ে গেলেন সেই পেজটা অবশ্যই রেলিভেন্ট হতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড রেলিভেন্স। কিরকম? ধরেন আপনি এখানে ব্লু হোস্টে ক্লিক করার পরে আপনাকে যেখানে নিয়ে গেল, এখানে এসে প্রথমেই দেখলেন বর্তমানে কে শাবনাম ফারিয়ার একটা ছবি, তাহলে ওয়েব হোস্টিং এর সাথে শাবনাম ফারিয়ার কোনো সম্পর্ক আছে? অথবা দেখলেন এখানে পরিমণির একটা ছবি, ওয়েব হোস্টিং এর সাথে পরিমণির কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে কি? রেলিভেন্ট না। তার মানে গুগল এটাও চেক করে, এবং এই ল্যান্ডিং পেজ যখন আপনি দেন সেটা ক্রল করে ফেলে, ক্রল করে দেখে তুমি যে কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিয়েছো সেইটার সাথে তুমি যেখানে তোমার অডিয়েন্সকে নিয়ে যাচ্ছ সেটার সাথে কোনো রেলিভেন্সি আছে কিনা, এটাকে বলে অ্যাড রেলিভেন্সি। এইগুলোর উপর বিবেচনা করে কোয়ালিটি স্কোর দেয় 1 থেকে 10। যার বেশি সে হচ্ছে উপরে থাকে, যার কম সে আস্তে আস্তে এইভাবে নিচে থাকে। খুব বেসিক ভাবে, এটা আমরা ম্যাথমেটিক্যাল দেখবো পরের ক্লাসে, এখন না। এইটার উপর ভিত্তি করে এইভাবে গুগল অ্যাডসটা কাজ করে। কথা বোঝা গেছে?
এখানেও একটা স্ট্যাটিস্টিক্স আছে, একটু বলে ফেলি যে এই জায়গাটা মানে সম্ভবত 65% মানুষ এই কোন একটা কিওয়ার্ড লিখে গুগলে যখন কেউ সার্চ দেয় তার 100 জনের মধ্যে 63 মানে 63 জন মানুষ এই অ্যাডে ক্লিক করে। তার মানে এখান থেকে বোঝা যায় কি যে গুগলের এই পিপিসি অ্যাড দিলে মোটামুটি আমরা একটা বেটার বেনিফিট পেতে পারি। কথা কি বোঝা গেছে না যায় নাই? চিল্লায় বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আরেকটা কথা আছে, সেটা হলো বিড এন্ড বিডিং। এইটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্স সিপিসি, অথবা বলতে পারেন বিড অ্যামাউন্ট। এগুলো আমাদের একটু বুঝতে হবে কি জিনিস। এখন কিন্তু আমরা খুব জার্গন নিয়ে কথা বলছি, ছোট ছোট জিনিস, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে শুনবেন। এখন এই যে কার্ডটা আগে দেখাবে, কার্ডটা পরে দেখাবে, ডিপেন্ড করতেছে কিসের উপর? কোয়ালিটি স্কোর। কিন্তু এরা কি একটা একটা ওই যে আমরা বেড ধরি বা নিলামে অংশগ্রহণ করতেছে না বা বিডিং এ অংশগ্রহণ করতেছে না? কিরকম দেখেন, আমি বাংলা সিনেমার সাধারণত উদাহরণ দিই, কারণ আমি জীবনে সিনেমা দেখা বলতে ওই বাংলা সিনেমায় দেখেছি জসিম, শাবানা আলমগীর, আর বই পড়া বলতে ফেসবুক, এটাই পড়েছে, এই জন্য আমার উদাহরণের মধ্যে এটাই চলে আসে। সো আমি ওই বাংলা সিনেমার একটা উদাহরণ দেখবেন, অনেক সিনেমায় ওই আনার হোসেন, ওই অমুক তমকের বাড়ি নিলামে, নিলামে এসে ওইখানে মানুষ বলতে থাকে যে ভাই 10 লাখ 10 লাখ টাকা, ওই যে নিলামে যখন উঠে বাড়িটা, আনোয়ার হোসেনের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, নিলামে উঠলো, একজন বলল ভাই আমার বাড়িটা 10 লাখ টাকা, 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ 3, এর ভিতরে একজন বললো ভাই আমি দেবো 25 লাখ টাকা। এরকম 25 লাখ 1, 25 লাখ 2, 25 লাখ 3, এর ভিতরে ধরেন জসিমের আগমন, জসিম এসে একবারে বললো কি ভাই আমি 1 কোটি টাকা। তাহলে যে সব থেকে নিলামে বেশি টাকা দেয় সে কি করলো? ওই বাড়িটা উইন করলো। ঠিক এইরকম একটা খেলাই এর মধ্যে করে, এখানেও কিন্তু বিডিং হয়, মানে নিলাম হয়। কিসের উপর ভিত্তি করে? কোয়ালিটি স্কোর। আর এখানে ক্লিক করার পরে গুগল তো এই অ্যাডটা ফাও দেখাবে না। গুগল অ্যাডস কে মানে যে ব্র্যান্ড বা যে কোম্পানি অ্যাড দিবে তাকে টাকা দিতে হবে গুগল, যে কারণেই গুগল এই অ্যাডটা তোমার এখানে দেখাবে। এই যে অ্যাডটা কার্ডটা আগে দেখাবে, এটা যেমন আমি কোয়ালিটি স্কোর, সাথে কে সব থেকে বেশি টাকা দিতে চায় গুগলকে, এই দুইটার, এটা আমরা ম্যাথমেটিক্যালি পরে আরো এবারে নেক্সট ক্লাসে দেখবো, বাট আমরা এতটুকু বুঝি যে এই কে কত টাকা দিবে, বেশি টাকা দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার কোয়ালিটি স্কোর কত, এই দুইটার উপর ভিত্তি করে তার অ্যাডটা সবার উপরে থাকে। এই যে গুগলকে এই পার ক্লিকের পরিবর্তে তুমি কত টাকা দিতে চাও, সেইটাকে আমরা বলি হচ্ছে বিড অ্যামাউন্ট, বিড বা বিড অ্যামাউন্ট বা ম্যাক্স সিপিসি, কস্ট পার ক্লিক। মানে গুগলকে এইখানে ক্লিক করলে পার ক্লিকে আমি কত টাকা দিতে চাই, দ্যাট ইজ কল্ড বিড অ্যামাউন্ট, বিড অর ম্যাক্স সিপিসি। আর এই যে টোটাল প্রক্রিয়াটা, যে কার কোয়ালিটি স্কোর কত, অ্যাড রিলেভেন্সি ঠিক আছে কিনা, ওই হেডলাইনের মধ্যে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, অ্যাড এক্সটেনশন ব্যবহার করেছে না, এইগুলোর উপর ভিত্তি করে কার কত, এই রিয়েল টাইম গুগল একটা ক্যালকুলেশন করে। তার মানে কি, ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে 20টা কোম্পানি দিয়েছে, তার মানে 20টা কোম্পানি অকশনে অংশগ্রহণ করেছে। কোয়ালিটি স্কোর প্লাস কে কত টাকা দিতে চাই গুগলকে পার ক্লিকে, এইটার উপর ভিত্তি করে গুগল হচ্ছে তার অ্যাড সবার উপরে দেখায়, তারপরে দেখায়, তারপরে দেখায়, তারপর দেখায়। তো এই যে আমি কত টাকা দিতে চাই গুগলকে উইলিগলি, দ্যাট ইজ কল্ড বিল্ড অ্যামাউন্ট বা ম্যাক্স সিপিসি। আর টোটাল প্রক্রিয়াটার নাম হচ্ছে বিডিং, ওই জসিমের কথা। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, এটা আমরা ম্যাথমেটিক্যালি আরো ভালো করে শিখবো নেক্সট ক্লাস। ফ্যান্টাস্টিক। এবার আসেন, আমাদের ছোট ছোট কিছু বিষয় শিখতে হবে। গুগল বা ফেসবুক, ওরা একটা অ্যাড, যখন আপনি ফেসবুকের থ্রু দিয়ে বা গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মের থ্রু দিয়ে কোনো অ্যাডভার্টাইজিং আপনি করেন, এতে গুগলের টাকা দিতে হয়, অনুরূপভাবে ফেসবুকেরও টাকা দিতে হয়। টাকাটা কে দেয়? টাকাটা দেয় ওই ব্র্যান্ডের মালিক, ওই বিজনেসের মালিক। আর আপনি কি করেন? আপনি ওই ব্র্যান্ডের বা ওই বিজনেসের হতে পারেন, ওই কোম্পানির এমপ্লয়ি, অথবা হতে পারেন আপনি একজন ফ্রিল্যান্সার। আপনাকে একটা সার্ভিস চার্জ দেয়,
তার বিনিময়ে আপনি এই অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করে দেন। গুগলকে টাকা দেয় কে? আপনি না, অ্যাডভার্টাইজিং মানে যে তার অ্যাড দেখাতে চায়। যেমন এখানে হচ্ছে যে সরি ব্লু হোস্ট দিবে টাকাটা। আচ্ছা ফাইন। এখন দেখেন, এখন গুগল দুই ভাবে টাকা কাটে। গুগল কেন, পৃথিবীর যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম দুই ভাবে টাকা কাটে। একটা হচ্ছে এই অ্যাডটা তার পটেনশিয়াল কাস্টমারের সামনে কতবার দেখিয়েছে। এই অ্যাডভার্টাইজিংটা যেমন আমরা এখানে দেখতেছি 3-4টা ব্লু হোস্টে এইটা, এই অ্যাডভার্টাইজিংটা কেউ একজন ওয়েব হোস্টে লিখে সার্চ দিয়েছে, তার সামনে আপনি অ্যাডটা কতবার দেখাইছে সেটার উপর ভিত্তি করে, অথবা সেটা আমরা কিভাবে সেট করি সেটা আমরা পরবর্তীতে দেখব, অথবা ওই অ্যাডটা দেখার পরে কতটা ক্লিক হয়েছে ওই অ্যাডের উপরে, সেটার উপরে টাকা কাটে। তাহলে গুগল টাকা কাটে অ্যাডটা কতবার দেখাইছে, অথবা সেই অ্যাডে কতজন বা কতবার ক্লিক করেছে, পার ক্লিকের বেসিস টাকা কাটে। তাহলে আমরা বুঝে ফেললাম একটা জিনিস, গুগল টাকা কাটে দুই ভাবে। এক হচ্ছে কতবার দেখিয়েছে, যেটাকে আমরা গুগল অ্যাডস এর ভাষায় বলি ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কতবার অ্যাডটা দেখানো হয়েছে। যেমন আমরা কিন্তু ওয়েব হোস্টে লিখে সার্চ দিয়ে বেশ কয়েকবার অ্যাড দেখে ফেললাম, দ্যাট ইজ কল্ড কতবার দেখানো হয়েছে, দ্যাট ইজ কল্ড ইমপ্রেশন। এরপরে এই অ্যাড দেখে আমি দুইটা কাজ করতে পারি, হয় খানিক সময় একটার দিকে তাকিয়ে থাকতে পারি, অথবা বড় জোর আমি একটা ক্লিক করতে পারি, এর বাইরে আর আপনি কিচ্ছু করতে পারেন। এই ক্লিকের বেসিসেও টাকা কাটে। তাহলে গুগল যে কোনো একভাবে কাটে, সেটা আমরা কিভাবে কি করব সেটা আমরা পরে শিখবো। গুগল দুইভাবে টাকা কাটে, এটা আমরা শিখলাম। এই যে একটা অ্যাকশন নিলাম, এই অ্যাকশনটার নাম হচ্ছে ক্লিক। আর একটা অ্যাকশন নিলাম, খানিকক্ষণ তাকিয়ে থাকতে পারি, একটা দেখতে পারি, এই দেখার নাম হচ্ছে ইমপ্রেশন। কথা কি বোঝা গেছে না যায় নাই? ক্লিয়ার। ওকে, এখন এইরকম বেশ কিছু ব্যাপার আছে। যেমন আমরা 1 নম্বরে শিখি, এগুলো আমাদের ছোট ছোট জিনিস, আমি জানি অনেকেই জানেন, তারপরে আরেকবার একটু চালাই করি। ক্লিক, কোন অ্যাকশন। এরপরে ধরেন আমরা ক্লিক থ্রু রেট, যেটাকে আমরা বলেছি CTR। ফ্যান্টাস্টিক। আরো কিছু আমাদের এরকম শিখতে হবে, যেগুলো আমাদের লাগবে। কোথায় পাবো এগুলো? এগুলো আমরা পাবো হচ্ছে হাই হাই উপরে চলে গেল, উপরে। তাই? হ্যাঁ, আর একটু নিচে আসেন। আর কত নিচে নামাবেন আমাকে? এই তো, এটা। এই তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্লিক রিস রিস বিট, আচ্ছা বিট বিডিং আমরা এগুলো শিখে ফেলেছি। এগুলো আমরা কবে করে ফেলতে পারি, এত কাহিনী দরকার। ফ্যান্টাস্টিক। এই তাহলে আমরা দেখেন, আমরা বিট কি জিনিস শিখলাম। বিটের একটা নাম আছে, নাম কি বস? বিডিং, বিডিং। ম্যাক্সিপিসি। এই হলো অবস্থা। বিডিং আমরা শিখেছি। কোয়ালিটি স্কোর কি জিনিস সেটা আমরা বুঝেছি। সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে পার ক্লিকের জন্য কত টাকা খরচ হবে। গুগল কাটবে আর কি। কিওয়ার্ড কি জিনিস সেটা আমরা বুঝে ফেলেছি, যে কিভাবে তার একটা সার্চ ভলিউম থাকতে হবে, ওয়ার্ড থেকে কিওয়ার্ড হলো। ইমপ্রেশন কি জিনিস আমরা শিখে ফেলেছি, শিখে ফেলছি কিনা, মানে কতবার একটা দেখেছি। ক্লিক কি জিনিস, কোন একটা অ্যাকশন নিয়েছি, মানে ওর উপরে ইয়া করছি। রিচ মানে হলো কতজনের কাছে পৌঁছেছে। তার মানে কি, যেমন ধরেন এখন যদি আমরা দেখি যে ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ দিলাম, এই অ্যাডটা আমি দেখলাম। ওয়েব হোস্টিং লিখে আমি আরেকবার সার্চ দিলাম, এই অ্যাডটা আমি আবার দেখলাম, তাহলে আমার ইমপ্রেশন কয়টা হলো ভাই? দুইটা। এরপরে ধরেন আমি আরেকটা ক্লিক করলাম, ইমপ্রেশন কয়টা হলো ভাই? এরপরে মারলাম একটা ক্লিক, ক্লিক কয়টা হলো ভাই? একটা। কয়জন মানুষ এই কামটা করলো? একজন মানুষ। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কি, রিচ হয়েছে একজন, ইমপ্রেশন হয়েছে তিনজন না তিনটা, ক্লিক হয়েছে তিনজন, একটা। ক্লিক হয়েছে ক্লিক হয়েছে আবার ক্লিক হয়েছে একটা। এইবার হচ্ছে আমরা যদি বলি সিটিআর কাকে বলে? সিটিআর মানে কি ভাই? ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট আমরা এই যে সি দিয়ে মনে রাখবো, তার মানে কি, ক্লিক ভাগ ইমপ্রেশন, কতবার দেখেছি ইমপ্রেশন। কিভাবে মনে রাখবেন?
সিটা মনে রাখবেন, সিটিআর, জি। তার মানে ক্লিক ভাগ ইমপ্রেশন। তাহলে আমরা যদি এটা দেখি, আমাদের ক্লিক হয়েছে কয়টা? একটা। ভাগ ইমপ্রেশন হয়েছে কয়টা? তিনটা। তাহলে কত হলো বস? এটা কত হয়? 0.33 0.33 না? হ্যাঁ 0.33 0.33 এর সাথে আমরা একটু পার্সেন্টেজ আনার জন্য 100% গুণ করে দিলাম, তাহলে কত হলো বস? 33%। তার মানে আমরা সিটিআর কত? 33%। 33%। ফ্যান্টাস্টিক। এখন বলেন তো সিটিআর কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো আমাদের উদ্দেশ্যে? ভালো, বেশি হওয়া ভালো। কেন বেশি হওয়া ভালো? মানে আমার অ্যাডটা তাহলে বুঝতে পারছি যে হ্যাঁ আমার একটা ভালো, এর জন্য মানুষ ক্লিক করছে। এক্স্যাক্টলি। এবং শুধু এই জন্যই না, আরেকটা কারণ আছে, কারণ আমরা তো শুধু অ্যাড দেখাই সন্তুষ্ট নয়, আমাদের অ্যাডটা দেখতে হবে, আমাদের ওয়েবসাইটে আসতে হবে, প্রোডাক্ট ভালো লাগলে তাকে কিনতেও হবে। সো যদি আমি নাই আনতে পারি তাহলে তো কেমনে হবে, তাই না? তার মানে যদি আমার ওয়েবসাইটে আমি না আনতে পারি তাহলে তাহলে কেনাবো কেমনে তাহলে, ঠিক না? জি ভাই। তাহলে এখন বলেন তো মূলত স্ট্যান্ডার্ড কত? পিপিসি সিপিসি এর স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত? 10 পিপিসি এর স্ট্যান্ডার্ড 3 to 10, 20, 15%, 11% পাওয়া যায়, 10 to এই স্ট্যান্ডার্ড এর মধ্যে থাকতে হবে। কোন একটা পিপিসি ক্যাম্পেইন চালানোর পরে যদি সিটিআর 3 থেকে 10% এর মধ্যে না পান, তাহলে বুঝবেন যে আপনার একটা খুব বাজে পাবেন। ওকে, আচ্ছা। এখন পয়েন্ট হলো যে কিছু একটা বলতে ভুলে গেলাম, মাথায় থাকে না, বয়স হয়ে গেছে। ওকে, আমার থেকে বেশি বয়সী মানুষ এখানে আছেন? আমি 2001 সালে এসএসসি পাস করেছি। কত সালে ভাই? 2000 সালে। আসসালামু আলাইকুম বড় ভাই। ঠিক আছে। আমি 93। ওরে সর্বনাশ। আরো সিনিয়র সমস্যা, এর জন্য কিন্তু কোনো পুরস্কার নাই। ঠিক আছে, 93। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বড় ভাই ব্রাদার নিয়ে আছে। বড় ভাই জি। ঠিক আছে, সবাই বড় ভাই। 2001 আচ্ছা। হ্যাঁ, ভাই, ছোটদেরকে দেখাবেন না, ছোট কারা আছে? 18 প্লাস তো সবাই নাকি? হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, তার তাহলে ভিতরে তো আপনাদের আপনাদের সাথে মধ্যে সব ছোট- নম্বরই আর গল্প করা যাও। ওকে, ফ্যান্টাস্টিক, বাদ দেন, ফরগেট ইট, সামটাইমস একটু আমরা কিডিং করবো, হ্যাঁ, তো ভালো লাগবে। আচ্ছা, এখন একটা কথা ভুলে গেলাম, ইম্পর্টেন্ট কথা ছিল, ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, পরে মনে হলে বলবো। আচ্ছা, এখন আমাদের পয়েন্ট হলো মোটামুটি আমরা শিখে ফেললাম। বস সিটিআর এর স্কোর নিয়ে কথা ছিল। সিটিআর স্ক্রিন নিয়ে কথা ছিল কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা, এখন আমরা একটু করি, আমরা মোটামুটি এতটুকু শিখলাম। আমাদের এখন আবার মনে আসলে বলবো। এখন আমাদের একটা কাজ হলো, আমরা আমি জানি সবাই এটা পারেন, তারপরও আমাদের সিকোয়েন্সে যেতে হবে। আমরা গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেখানে পেমেন্ট মেথড কি হবে, কিভাবে আমরা হচ্ছে যে যখন আমরা কোনো বায়ারের কাজ করব, অথবা এজ এ এমপ্লয়ি আমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করি, বসের কাছ থেকে কিভাবে এক্সেস নিব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। কথা বোঝা গেছে? কেবল বাজে 10টা সেশন, কোনো সমস্যা, আমি ওই জায়গাটা আবার আসবো, সমস্যা। এখন আমরা গুগল অ্যাডস লিখে ঠান্ডা মাথায় একটা সার্চ দিই। দেখেন গুগল অ্যাডস ভদ্রলোক নিজেই নিজের অ্যাড চালাচ্ছে, এইটা দিয়ে সারা পৃথিবীর মানুষ অ্যাড চালাচ্ছে, এ নিজে আমার নিজের অ্যাড চালাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। চালাতে হয়, কেন চালাতে হয় বলেন তো, জানেন কেউ? স্যার বলবো? হ্যাঁ অবশ্যই, আপনার জন্মই তো হয়েছে বলার জন্য। মানে গুগল অ্যাডস লিখে যদি অন্য কম্পিটিশন আর কি ওই ইয়াতে কম্পিটিশন করে, তাহলে ওরা মানে গুগল অ্যাড লিখে সার্চ দিলে ওরটা আগে দেখাবে আর গুগল তখন নিচে চলে যাবে। এটা হচ্ছে যে এটা হচ্ছে ভুয়া কথাবার্তা আর কি, হ্যাঁ, মানে এটা একটা পয়েন্ট, বাট এটা ইজ নট এ কি মেজর পার্ট। পারফেক্ট। লাখ সাবানের বিজ্ঞাপন না দিলেও লাখ সাবান বিক্রি হবে, তার মানে লাখ সাবান বিজ্ঞাপন দেয় কেন? এই যাতে সবার উপরে থাকে, তাই বিষয়টা সবার উপরে থাকার জন্য, কিন্তু মানুষের মনের উপরে থাকার জন্য। আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে যারা যে ব্র্যান্ড ট্যান্ড নিয়ে পড়াশোনা করে, আরো কথাবার্তা আছে, তার সাথে আমরা বলবো, কোনো সমস্যা। ওকে, ফ্যান্টাস্টিক। আমরা যখন এই গুগল লিখে সার্চ দিলাম অথবা ads.google.com লিখে সার্চ দিলাম, এরকম একটা উইন্ডো আমরা পেয়েছি, ঠিক না? ফ্যান্টাস্টিক।
আমরা এখানে ঠান্ডা মাথায় স্টার্ট নাও একটা ক্লিক করছি। ওগুলো ওই কথাটা আপনি বংশ পরম্পরায় পাইছেন, খাঁটি কথা না, ঠিক আছে। সঠিক Okay. কথাটা বলে দিতেন তাহলে হ্যাঁ ভালো হ্যাঁ হতো। অবশ্যই, এটা আমরা বলবো, সময় হলে আমরা বলে ফেলবো আর কি। আচ্ছা, এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি ঠান্ডা মাথায়। এই নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার ওখানে অনেকগুলো দেখাচ্ছে, কেন জানেন? কারণ হচ্ছে আমি এই মেইলে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আছে। এখন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কি লাগবে বলেন তো? ইমেল, একটা জিমেল একটা আইডি, ইমেল লাগবে। একটা জিমেল আইডি লাগবে, ইমেল। ইমেল হতে হবে প্লাস কি জিমেল হতে হবে। ওকে, ফ্যান্টাস্টিক। এখানে দেখেন খুব ঠান্ডা মাথায় একটা কথা বলেছে যে আর ইউ এ প্রফেশনাল মার্কেটার। আমরা এখনো না, কিন্তু হতে যাচ্ছি। তারপরেও কি আমরা এক্সপার্ট মোডে চলে গেলাম, ক্লিক গেলাম। এখানে দেখেন যে অনেকগুলো গোল দেখা যাচ্ছে। এই বিষয়গুলোর ডিটেলস আলোচনা করবো, চিন্তার কোনো কারণে প্রত্যেকটা জিনিস। ভাই আপনারা হাসি দেন, কাশি দেন, হাসি দেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মিউট করে দিন। আপনি শুনুক, ভাবি শুনুক, আপনার গার্লফ্রেন্ড থাকলে শুনুক, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি আপাতত যে কোনো একটাই ক্লিক দিয়ে দিলাম, না বুঝে। কিভাবে? এই জায়গাটা কিন্তু খেয়াল করেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমি এখন না বুঝে করতেছি, কারণ হচ্ছে যে গুগল অ্যাডস এর এখন নিয়ম হয়েছে পেমেন্ট মেথড অ্যাড করতেই হবে, অ্যাজ ওয়েল এজ একটা আচ্ছা দেখে নিচ্ছি দেয় না দেয়। ফ্যান্টাস্টিক। তাহলে অনেকে নাও পাইতে পারেন, হ্যাঁ, অনেকে এই প্ল্যাটফর্মটা নাও পাইতে পারেন যারা আজকে প্র্যাকটিস করবেন। এই যে নিচের দিকে দেখছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই জিনিসটা এই নতুন ইন্টারফেস যাদের সিঙ্ক হয়েছে তারা নাও পেতে পারেন। আমি আলহামদুলিল্লাহ পেয়েছি, তাই এখানেই ক্লিক করলাম। আচ্ছা, এখানে খুব দামি কিছু কথাবার্তা আছে, খুব খেয়াল করে শুনতে হবে। যদি ঘুম আসে এখনই বলতে পারবেন, ক্লাস শেষ করে দিই। এখানে দেখেন বিলিং কান্ট্রি বলে একটা শব্দ আছে, এখানে টাইম জোন বলে একটা শব্দ আছে, এখানে কারেন্সি বলে একটা শব্দ আছে। তিনটা কথাবার্তা। বিলিং কান্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে দেশের পেমেন্ট মেথড ব্যবহার করবেন সেই দেশটাকে অ্যাড করতে হবে অ্যাজ এ বিলিং কান্ট্রি। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে মানুষ, কিন্তু কার্ডটা বাংলাদেশে যে ৬০-৬৫টা ব্যাংক আছে এখানে কোনো থেকে নেন, আপনি কার্ডটা নিয়েছেন সিঙ্গাপুর থেকে। দাঁড়ান, বিলিং কান্ট্রি যেমন ধরেন আপনি কার্ডটা ব্যবহার করেন সিঙ্গাপুরের একটা কার্ড, যেমন ধরেন আপনার বড় ভাই সিঙ্গাপুর থাকে অথবা ইউএসএ থাকে, সে ইউএস এর কোনো ব্যাংক থেকে কার্ডটা নিয়েছে ওখান থেকে, তাহলে বিলিং কান্ট্রিটা হবে ইউএসএ। আপনি যতই বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন বা অ্যাড চালান, বিলিং কান্ট্রি হবে কোথায়? যে দেশের পেমেন্ট মেথড ব্যবহার করতেছে। পেমেন্ট মেথড এখানে কেন লাগে? এই যে আপনি গুগল অ্যাড চালাবেন, এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দিয়ে গুগলকে টাকা দিতে হবে না? কিসের বেসিসে গুগলকে আমরা টাকা দিব? কিসের বেসিসে ভাই একজন বলেন? ইমপ্রেশন বা ক্লিক। ইমপ্রেশন অথবা ক্লিক বেসিসে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে বিলিং কান্ট্রিটা হবে কোথায়? যে দেশের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপাল ব্যবহার করব সেই দেশে। ফ্যান্টাস্টিক, কথা কিন্তু এখানে শেষ। তার মানে কি, আপনি বাংলাদেশের অ্যাকাউন্ট বসে অ্যাকাউন্টটা করলেন, ক্রেডিট কার্ড ব্যবহার করলেন ব্র্যাক ব্যাংকে, তাহলে এখানে বিলিং কান্ট্রি হবে কোনটা ভাই? বাংলাদেশ। বাংলাদেশ হবে, কারণ ব্র্যাক ব্যাংক কি বাংলাদেশ থেকে, বাংলাদেশের তো নাকি? ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এখন ধরেন ইউএসএ থেকে আপনার বড় ভাই থাকে, ওর ক্রেডিট কার্ডটা আপনি ব্যবহার করেন, তাহলে বিলিং কান্ট্রি কোনটা হবে? ইউএসএ। ইউএসএ। ইউনাইটেড স্টেট। ফ্যান্টাস্টিক। টাইম জোন ভেরি মাচ ইম্পর্টেন্ট। টাইম জোনটা হলো, এখানে কিন্তু আমরা রিপোর্ট দেখি আর কি। টাইম জোনটা সবসময় কারেন্সি এবং টাইম জোন এই দুইটা যদি একবার সেট করে ফেলেন এই গুগলে, আমি সাবমিট বাটন দেওয়ার সাথে সাথে টাইম জোন আর এই কারেন্সিটা যা সেট করতেছি এটা আর চেঞ্জ করতে পারবো না, এটা গুগল চেঞ্জ করতে দেয় না। টাইম জোনটা হচ্ছে যে আপনি যে দেশে অ্যাড রান করবেন সেই দেশের টাইম জোন দিতে হবে। কেন? ধরেন আপনি চাচ্ছেন অ্যাড শিডিউলিং করতে, যে আপনার অ্যাড বাংলাদেশ টাইম সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, বাদ বাকি সময় কি আপনার অ্যাড অফ থাকবে। এখন আপনি টাইম জোন দিয়েছেন ইউএসএ, এখানে আমি যেমন বাংলাদেশ জিএমটি 6+, আমি টাইম জোন দিয়েছি ইউএসএ, তাহলে অ্যাকাউন্টের টাইম জোন কি ইউএসএ,
আপনি চাচ্ছেন যে বাংলাদেশ টাইম 9টা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাড চালান, কিন্তু টাইম জোন আছে ইউএস। তাহলে আপনি যদি সেট করেন 9টা থেকে 9টা 9 AM থেকে 9 PM, তাহলে অ্যাডটা আসলে কোন সময় চলবে বলেন তো? রাত 9টা থেকে রাত্রে সকাল 9টা চলবে। পর্যন্ত। মানে টাইম যদি ইউএসএ দেন তাহলে কিন্তু ঘটনাটা উল্টে যাবে না, যেহেতু আমাদের থেকে হ্যাঁ 11 ঘন্টা দূরে আছে। এই জন্য হচ্ছে যে টাইম জোনটা যে দেশে অ্যাড রান করবে সে দেশে চালাবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি অ্যাড সারা পৃথিবীতে চালাবো, তাহলে ভাই আপনার যেখানে ইচ্ছা সেখানে চালান, কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ এছাড়াও আপনি টাইম জোন ইউএসএও দিতে পারেন অথবা বাংলাদেশও দিতে পারেন, কিন্তু আপনি যে দেশে অ্যাডটা রান করবেন সেই দেশের টাইম অনুযায়ী একটু ক্যালকুলেশন করে নিতে হবে। কথা কি বোঝা গেছে? কে কে বোঝেন এই কথাটা বলেন তো, সাহস থাকলে। ধরেন টাইম জোন আমি বাংলাদেশে দিয়েছি, এখন আমি চাচ্ছি ইউএস এর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাড চালাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই অ্যাকাউন্টের টাইম জোন অনুযায়ী অ্যাড শিডিউলিং করলে হবে? তার মানে না। তখন আমাকে দেখতে হবে যে বাংলাদেশের সকাল 9টা মানে সরি ইউএসএ যেহেতু আমি অ্যাড চালাবো ইউএস এর সকাল 9টা, তার মানে ওই সময় বাংলাদেশের কয়টা? তাহলে ওই রাত কয়টা 9টা। থেকে আচ্ছা পরবর্তীতে আবার ইউএস এর রাত 9টা পর্যন্ত মানে পিএম পর্যন্ত চলবে। তখন আমাকে দেখতে হবে বাংলাদেশের ইউএস এর রাত 9টা মানে বাংলাদেশের সেই কয়টা পর্যন্ত সেট করে দিতে হবে। কথা কি বোঝাতে পেরেছি না পারি নাই? জি ফ্যান্টাস্টিক। এইটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা ডলার ব্যবহার করি, কারণ আমরা যখন কিওয়ার্ড ফিওয়ার্ড অমুক তমুক রিসার্চ ফিসার্চ যাই করবো সব ডলারে থাকে। আপনি এটা ডলারও দিতে পারেন। তবে এই অস্ট্রেলিয়ার লোক, এই কানাডার লোক, এই ইউকে লন্ডন এই এরিয়ার লোকগুলো ওরা ওদের কারেন্সিতে দেয়, কোনো সমস্যা নেই, যে কোনোটা দিতেই পারে। কিন্তু একবার দিয়ে ফেললে কি এই দুইটা জিনিস আর চেঞ্জ করতে পারবে। কথা কি বোঝা গেছে না যায় না? এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এইটা দেওয়ার অর্থ হলো যে গুগল আপনাকে বিভিন্ন সময় আপনার ক্যাম্পেইন চালাচ্ছেন, তার পারফরমেন্স কেমন, সিটিআর কম না বেশি, কনভার্সন বেশি না কম, এই জিনিসগুলো বিভিন্ন সময় আপনাকে জানাবে এবং টিপস দেবে যে ভাই এটা করো তাহলে ভালো হবে, ওইটা করো তাহলে ভালো হবে। দ্যাটস দ্য থিং। দিতেও পারেন নাও পারেন, জাস্ট সাবমিট। এবার আমরা একটু এক্সপ্লোর অ্যাকাউন্ট করে আসি। আমরা মোটামুটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, ফ্যান্টাস্টিক। আমি আবারও বলছি, এখন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলে। যেমন আমারটা এখনো বলে নাই আলহামদুলিল্লাহ, কারণ সিঙ্ক করে নাই। নতুন অ্যাকাউন্টে এই প্রবলেম হচ্ছে, অনেকেই ফেস করবেন, অনেকেই ফেস করবেন। তখন কি করবেন? ক্রেডিট কার্ড যদি না থাকে প্র্যাকটিস করবেন কিভাবে? যার হয় না গ্রুপে কথা বলে তাকে বলবেন যে ভাই তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, সেখানে আমাকে এক্সেস দিয়ে দাও, তাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা মোটামুটি আমাদের গুগল অ্যাডের ড্যাশবোর্ড। এটা আরো অনেক বড় হবে, আমরা পরবর্তীতে আরো জানবো, এখন কোনো চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা উপরে দেখেন আমরা কয়টা মেনু দেখতে পাচ্ছি, টুলস এন্ড সেটিংস। এখান থেকে ক্লিক করে যে বিলিং এর মধ্যে যাব, বিলিং এ যে বিলিং সামারিতে এটা ক্লিক করলাম, ফ্যান্টাস্টিক। ওকে, এখানে দেখেন যে অলরেডি যে আমরা কারেন্সি দেখেন এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, আর চেঞ্জ করতে কোনোদিনও পারবে। ফাইন। আচ্ছা, এটা কার ইয়া ছিল সেটাই। আচ্ছা, এখন ধরেন কার জন্য এটা ক্রেডিট কার্ড অ্যাড করা ছিল সেটাই। আচ্ছা ধরেন ওটা সমস্যা নেই, আমরা এই যে অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে, আচ্ছা অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে হচ্ছে এখানে দুই ধরনের, যেহেতু এই যে আমার ছিলই, তো আপনারা যখন একদম ক্রিয়েট করতে যাবেন তখন এটাও হচ্ছে এইটাও আপনি সেট করে দিতে পারবেন। একটা পাবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর একটা পাবেন হচ্ছে অর্গানাইজেশন। তো এটা হচ্ছে যে অর্গানাইজেশন করেই দিয়ে আর কি, যেহেতু আপনার বিভিন্ন আসলে কোম্পানিরই কাজ করবেন, সো ইন্ডিভিজুয়াল না দিয়ে অ্যাকাউন্ট টাইপটা অর্গানাইজেশনই দিয়ে, অথবা পার্সোনাল দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারোর জন্য ট্যাক্স মাপ নাই। কথা বোঝা গেছে? বরং অর্গানাইজেশন দিলেই বেটার, গুগলও আপনাকে ফিল করলে না মোটামুটি এটা অর্গানাইজেশন। এই আর এখানে মোটামুটি অ্যাড্রেস ট্যাড্রেস দিতে হয়, এটা আপনার বিজনেসের অ্যাড্রেস, নাথিং এলস, সেটা আপনি দিয়ে দিয়েন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমাদের যে মেন কথাটা হবে সেটা হলো যে এই পেমেন্টের ঘরে। পেমেন্টের ঘরে আপনি দুই ভাবে দিতে পারেন, গুগল আপনাকে ম্যানুয়াল পেমেন্ট অথবা অটোমেটিক পেমেন্ট দিতে পারে। ম্যানুয়াল পেমেন্ট যদি আপনি দেন তাহলে হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে গুগলের এই অ্যাকাউন্টে অ্যাজ এ ক্রেডিট আপনি গুগলকে অগ্রিম টাকা দিয়ে রাখতেছেন। আপনি যখন কোনো ক্যাম্পেইন চালাবেন, ধরেন আপনি $100 দিয়ে রাখছেন, এখান থেকে $100 আপনার এই ক্রেডিট কার্ড থেকে গুগল কেটে গুগল অ্যাডস এর এই অ্যাকাউন্টে নিয়ে নিবে।
নিয়ে নেওয়ার পরে যখন আপনি কোনো ক্যাম্পেইন রান করবেন তখন ওই টাকা থেকে ওই এক একজন ক্লিক করবে, ইমপ্রেশন হবে, টাকা কাটতে থাকবে, আর গুগল ওই 100 থেকে কমাতে থাকবে। যখন ওই 100 শেষ হয়ে যাবে গুগল বলে যে তোমার টাকা শেষ, আমি অ্যাড চালাতে পারতেছি। আবার আপনাকে এইভাবে ম্যানুয়াল পেমেন্ট করতে হবে। এই ম্যানুয়াল পেমেন্ট গুলো যারা ডেবিট কার্ড ব্যবহার করেন অথবা পেওনার কার্ড ব্যবহার করেন অথবা মাস্টার কার্ড ব্যবহার করেন, এদের জন্য ম্যানুয়াল পেমেন্ট ভালো, না হলে গুগল একটু ডিস্টার্ব করে। আর যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা অটোমেটিক পেমেন্ট দিবেন। অটোমেটিক পেমেন্ট আমরা এখন এখানে সাবমিট করার সাথে সাথে গুগলই আমাদেরকে $50 একটা থ্রেশহোল্ড বলেন বা একটা ক্রেডিট আমাদেরকে দেয়। এইবার কি হয়, আপনি অ্যাড রান করলেন, রান করার পরে ওই অ্যাড রান হবে, মানুষ ক্লিক করবে, টাকা কাটতে থাকবে, টাকা কাটতে 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 যখন $50 শেষ হবে, গুগল আপনাকে যে টাকাটা দিয়েছিল ওই $50 শেষ হওয়ার পরে আপনার এই ক্রেডিট কার্ড থেকে গুগল অটোমেটিক্যালি $50 কেটে, তারপরে আবার আপনাকে $50 দিবে, এরপর ধরো $100 দিবে, $150 দিবে। যদি আপনার স্বভাব চরিত্র ভালো হয়, মানে বিহেভিয়ার, অনলাইন বিহেভিয়ার যদি ভালো হয়, তাহলে গুগল আপনাকে $1000 পর্যন্ত আপনাকে ক্রেডিট দিবে। মানে গুগল আপনাকে ক্রেডিট দিবে যে ভাই $1000 তোমাকে দিলাম, তুমি খরচ করো, তারপরে তুমি তোমার ক্রেডিট কার্ড থেকে পরবর্তীতে আমি কেটে দিই। এই ক্ষেত্রে মানুষ যেটা করে, প্রথম অবস্থায় খুব ভালো মতো টাকা দেয়, $50, $100, $30, $40, $200, $300, $500 দিয়ে দেয়। যখন দিয়ে দেয় গুগল তখন আপনার ক্রেডিট বাড়াতে থাকে। এরপরে আস্তে করে ব্যাংকে ক্লিক করে এই ক্রেডিট কার্ডের গেটওয়েটা অফ করে দেয়, তখন গুগল এসে আর টাকা কাটতে পারে না। ওই $500 এই বাঙালির আমায় দেখায়, যেটাকে বলে থ্রেশহোল্ড অ্যাকাউন্ট। এই কাজটা করা যাবে না। এই কাজটা করে অলরেডি ফেসবুক খুব স্ট্রিক্ট হয়েছে, গুগলও এখন প্রচুর পরিমাণে স্ট্রিক্ট এবং আস্তে আস্তে আরো স্ট্রিক্ট হয়েছে। সো এই ধরনের চিন্তা চেতনায় করা যাবে। এখন পয়েন্ট হলো যে ভাই ক্রেডিট কার্ড তো আমার নাই, তাহলে আমি মার্কেট প্লেসে বা আমি এসে কাজ করতে পারবো? ক্রেডিট কার্ড তো ভাই আপনার দরকার নাই। যে কোম্পানি অ্যাড দেবে, যে কোম্পানির এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিবে। সো আপনার এটা কোনো মাথা ব্যথা। এখন আপনি বলতে পারেন বাংলাদেশে একটা কালচার আছে যে ভাই তোমারে আমি টাকা দিব, পার ডলার $120 দিব, তুমি আমার অ্যাড চালায় দাও। তাহলে ভাই আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে। এই ক্রেডিট কার্ড নিতে হলে প্রথম শর্ত, আপনি যদি চাকরি বাকরি করেন তাহলে কোনো সমস্যা নেই, ওই স্যালারির স্টেটমেন্ট জমা দিবেন 6 মাসের, যে কোনো ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে দেবে, যা স্যালারি পান তার থেকে 1.5 গুণ করে দিয়ে দেবে। আর যদি এটা না করেন তাহলে আপনাকে কেউ নেয় 50,000, কেউ 60,000, কেউ 40,000, আপনাকে ওরা একটা সিকিউরিটি মানি নেয়, তারপর আপনাকে ক্রেডিট কার্ড দেয়, যেটাকে বলা হচ্ছে প্রিপেইড ক্রেডিট কার্ড। মানে আগে ক্রেডিট কার্ডে টাকা ঢোকাও, তারপরে খেলা করো, এরপরে আবার 50,000 টাকা সিকিউরিটি মানি। আর যদি ওইভাবে করেন তাহলে আপনাকে ক্রেডিটই দিবে, আপনাকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে দিবে, আপনি খরচ করবেন, আর মাস শেষে ওরা একটা বিল করে টাকা। আর গুগল বা ফেসবুকে এইরকম ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য আপনার ওই কার্ডটা এন্ডোর্স করে দিতে হবে। এই এন্ডোর্স করার জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে। যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি এন্ডোর্স করতে পারবেন না। এই পাসপোর্টটা নিয়ে যে ব্যাংকে ঢুকতে হবে, কাস্টমার সার্ভিসে সুন্দরী খুব আপুরা বসে আছে, যে বলতে হবে যে ভাই এই হলো আমার পাসপোর্ট, এই হলো আমার ক্রেডিট কার্ড, বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে বছরে $12,000 তুমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবা তোমার এই ক্রেডিট কার্ড থেকে, আমার এই টাকাটা এন্ডোর্স করবে, সে আপনাকে এন্ডোর্স করবে। এই হলো মোটামুটি এখানকার কথাবার্তা। কারো কোনো কথা আছে? কারো কোনো কথা আছে ভাই? হ্যালো, পেওনিয়ার ক্ষেত্রে কি রকম আর কি? ওই যে ম্যানুয়াল পেমেন্ট দিবেন আগেই। এই দেখেন গুগল আমাকে একটা $50 থ্রেশহোল্ড দিয়ে দিয়েছে। এখানে আমি কোনো খরচ, যখন আমি অ্যাড চালাবো তখন এই $50 থেকে কাটতে হবে, যেই $50 হবে তখন অটোমেটিক ক্রেডিট কার্ড থেকে কেটে দেবে। দ্যাট ইজ দ্য থিং। কথা কি বোঝা গেছে না যায় নাই? ভাই আচ্ছা, ক্যাশ অ্যাপ, ব্লু বাট এগুলো কি ইউজ করতে পারবো? কোনটা? ভার্চুয়াল কার্ডগুলো। ভার্চুয়াল কার্ড কিন্তু সেটা কি কার্ড? ভার্চুয়াল কার্ডও তো কার্ড বেবি। হ্যাঁ মানে ব্লু বাট, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ, মনে হয় স্যার ভিসা কার্ড, ওগুলো ভিসা, মানে ভিসা। আচ্ছা হ্যাঁ, ভিসা হলে পারবেন, ভিসা হলে পারবেন, কিন্তু তবে এক্ষেত্রে ফেসবুক প্রবলেম ইউজ করে। করি ভাইয়া। আচ্ছা 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 এই ভাই, সমস্ত এটা কাজগুলো যে একটু প্রবলেম করে, বাট করতে পারো।
যে ট্যাক্সটা যেটা কাটে সম্ভবত 15%, এটা কি একসাথে কেটে নেয়, মানে ওই $50 গুগল এখন পর্যন্ত কাটে না, ফেসবুক কাটে। গুগল হচ্ছে যে ওই ব্যাংক থেকে 15% কাটে একবার, ওইটাই কাটে। গুগলে বিল দিলে ব্যাংকের থেকে 15% কাটে, কিন্তু এখান থেকে যখন ফেসবুক একবারে কাটে, ও আর কাটে না, এখনো কাটা শুরু করে না তার মানে গুগল দুইবারে বাংলাদেশের কাটবে এখান থেকে। পার্সপেক্টিভে। বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো কাটা শুরু করে না। কথা বোঝা গেছে? আচ্ছা, সেই যে কার্ডের এটা কি আমরা কি করব না ক্লায়েন্ট আর কি ওই ইনফরমেশনটা মানে ক্লায়েন্ট আজ থেকে 1-1.5 বছর আগেও এই কাজগুলো আপনাকেই করে দিতে হতো। এই এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করি ক্লায়েন্টই করে দিয়ে আপনাকে অ্যাক্সেস দিই। সো ক্রেডিট কার্ডটা সব, আর ক্রেডিট কার্ডের ইনফরমেশন ক্লায়েন্ট দিতে গেলেও আপনি দিবেন। কথা বোঝা গেছে? ভাইয়া পেপাল ইউজ করা যায় এখানে? পেপাল ইউজ করা যদি ইউএস এর অ্যাকাউন্ট হয়, বাট ক্রেডিট কার্ড বেস্ট। ক্রেডিট কার্ড ব্যবহার করলে ওই যে অনেকে সাসপেন্ড করে দেয়, এটা করে দেয়, ওটা করে দেয়, ওই যে আবার অনেকে টাকা যেমন কি করে জানেন, পোলাপান এই $50 পাইছে না, $50 অ্যাড চালাও, $120 করে নিবে, 100 টাকা করে নিবে, এবার আস্তে করে ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিবে, $50 শেষ। এই সমস্ত বিহেভিয়ার যাদের থাকে, যাদের ইন্টারনেট, যাদের নেটওয়ার্ক, যাদের পিসি, এই ভদ্রলোকগুলো সাসপেন্ড খায় আর এসে বলে ভাই এটা প্রবলেম হয়েছে, সলভ করতে। আমি বলি যখন চুরি করছো তখন তো বলো। বিষয়টা হলো এটা, ঠিক আছে? তো অনলাইন স্বভাব চরিত্র যদি ভালো হয় তাহলে এই ধরনের প্রবলেম কখনোই পড়বে না, ঠিক আছে? এই আর কি। আরেকটা প্রবলেম হয়, সেটা হলো ধরেন আপনি এখানে বসে আপনার বড় ভাই ইউএস এর একটা কার্ড দিলে আপনি এখানে সাসপেন্ড করবেন, বলবে যে সাসপিসিয়াস পেমেন্ট মেথড। এই জন্য হচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেয়ও, আপনি বলবেন যে ভাই তুমি তোমার ওখানে বসো, তুমি এইগুলো অ্যাড করো, প্রয়োজন আমি তোমাকে হেল্প করছি, তুমি করে দেন আমাকে। কথা বোঝা গেছে? আচ্ছা জি ভাই। আচ্ছা, এখনই কেটে নেবে কারণ থ্রেশহোল্ড শেষ হয়ে গেছে। আবারও মাসের শেষে ওই 5 তারিখে যে আবার একটা টার্ম দিন, আপনি $1 খরচ করতে পারেন, $49 খরচ করতে পারেন। ওই সময় যে আবার একটা খুঁজবে যে এটা আমার বিলিং ডেট, এইখানে একটা টার্ম দিই। যদি টাকা পাইলে ভালো, না পারলে বলবে ভাই তোমার পেমেন্ট মেথড অ্যাড করো, তোমার এটা দিয়ে আমি টাকা কাটতে পারছি, এরকম আর কি। আচ্ছা ভাই, মানে ওই যদি মাস শেষে দেখা গেছে আমি ওই $50 ভিতরে $30 খরচ করেছি, সেই ক্ষেত্রে তো টাকা কেটে নিবে, তাই না? সেক্ষেত্রে যে মানে $30 কেটে নিবে, মানে যে যতটুকু ভাই। খরচ করেছেন ততটুকু কেটে নিবে। $20 আপনার থ্রেশহোল্ড থেকে গেল। এবং এটা আবার ডিপেন্ড করে আপনার বিহেভিয়ার। যেমন ধরেন যে আপনি রেগুলার খরচ করেন প্রতি মাসে $50, তাহলে পরবর্তী মাসে হয়তো আপনাকে $50-100 দিতে। কিন্তু ধরেন প্রথম মাসে আপনি খরচ করেছেন ধরেন $200, তাহলে পরবর্তী মাসে আপনাকে $150 ক্রেডিট দিতে পারে। এইভাবে আস্তে আস্তে বাড়ে। কিন্তু যে $50 খরচ করে তাকে ম্যাক্সিমাম $100 দিতে পারে, এই আর কি। ও বুঝতে পারে যে পার ডে বাজেট কত, ওই অনুযায়ী দেয়। আচ্ছা ভাই, আপনি যেটা এখন ক্রিয়েট করলেন এটা কি ধরনের অ্যাকাউন্ট? মানে এটা বিজনেস অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল করিনি। মানে কি যেন একটা ছিল, অর্গানাইজেশন। আচ্ছা, আমার কি ক্লায়েন্ট অ্যাকাউন্ট কিছু বলতে কিছু আছে নাকি? কি অ্যাকাউন্ট? মানে কি অ্যাকাউন্ট বলেন, যেটা আপনি শুনছেন বিভিন্ন গ্রুপে, একটু বলেন শুনি। বলে ফেলেন, মনে নেই? গ্রুপে লগ ইন করে ঢুকে দেখে আসেন। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট করলে কি কোনো ভেরিফিকেশন লাগে নাকি, অ্যাড্রেস ভেরিফিকেশন? এটাই বিজনেস অ্যাকাউন্ট, কোনো ভেরিফিকেশন নেই। ভাই ওই যে মাই ক্লায়েন্ট অ্যাকাউন্ট বলতে কি তাহলে? মাই ক্লায়েন্ট অ্যাকাউন্ট না, ওটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা শিখবো নেক্সট। ও এমসিসি অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। যেমন হচ্ছে যে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার খুলি, অনুরূপভাবে একটা এজেন্সি যখন কাজ করে সে অনেকগুলো অ্যাকাউন্টের সাথে কাজ করে, তখন ওরা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট খুলে না, যেটাকে আমরা বলি ম্যানেজার অ্যাকাউন্ট। এই আর আচ্ছা, এখন আমরা আসি, আমরা আরেকটু সময় দিই, হ্যাঁ আরেকটু সময় দিই নাকি? সেটা হলো জি ভাই। এখন দেখেন আমার এই স্কিল আপার্স এর জিমেইল অনেকগুলো আইডি আছে না, অনেক আইডি আছে। দেখেন এই আইডির কোনো নাম নেই। এই এখন যে আইডিটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে সেটআপ ইন প্রোগ্রেস, এটারও কোনো নাম নেই। এক্ষেত্রে কি হয়, যে ধরেন আপনি 5টা কোম্পানির সাথে কাজ করতেছেন, একই জিমেইল আইডিতে অ্যাক্সেস নিচ্ছেন।
তাহলে যদি আপনি যেমন আমি এটা খেলবে বাংলাদেশ, এই যে সিম্পলিফাই হব, স্কিল আপার সার্ভিস, গুগল অ্যাডস ব্যাচ 9, এটা খুলেছি। যদি এইগুলোর নাম না দিতেন তাহলে প্রত্যেকটা যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিচে আইডি থাকতো। দেখেন 6 আর 4 কত 10টা ডিজিটের একটা গুগল, এটাকে বলে আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডি, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডি। এই ক্ষেত্রে কি হয়, ভুল হয়ে যেতে পারে। যেমন আমি একজনের একবার খায়া দিছি $1500 মতো, একজনের অ্যাকাউন্টের আইডি, একজনের অ্যাড আর একজনের অ্যাকাউন্টে চালাই দিচ্ছে, গেছে তার টাকা কেটে। সে বলে ভাই আমি এই ডেটটা তখনটা ঝামেলা, মানে অনেক কাহিনী আছে। যাই হোক, এই ক্ষেত্রে আমাদের এই নামটা চেঞ্জ করে ফেলা দরকার। কিভাবে করব, যে কোম্পানি বা যে ব্র্যান্ডের বা যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন সেই কোম্পানির ব্র্যান্ড নেম হিসেবে নামটা দিই। আমরা জাস্ট হচ্ছে যে এই প্রিফারেন্সে চলে যাব, টুলস এন্ড সেটিংস, সেটআপ, প্রিফারেন্স। যে এটা ক্লায়েন্ট অনেক সময় দেয়, ক্লায়েন্ট যদি নাও দেয় আপনি এখানে সুন্দর করে নাম দিয়ে দিবেন। নামটা হবে বিজনেস এর ওয়াইজ, আপনি যে ওয়েবসাইটের নাম অনুযায়ী দিয়ে রাখবেন, তাহলে তো বোঝা গেল যে আমি ওই ক্লায়েন্টের কাজ করতেছি, এটা হলো ওয়েবসাইট। ঠিক আছে, সো ধরেন এটা করতেছি আমরা লারিবের জন্য, তাহলে আমরা দিয়ে দেবো সুন্দর করে কি লারি, এভাবে দিয়ে দিই। বাট আমরা এটা করতেছি কি গুগল অ্যাডস ব্যাচ 10, আমি এখানে সুন্দর করে নাম দিয়ে দিই গুগল অ্যাডস ব্যাচ 10। ফ্যান্টাস্টিক, জাস্ট সেভ দিয়ে দিই, হয়ে গেল। এখন আমরা যদি এটা একটু রিফ্রেশ দিই তাহলে আমাদের এখানে ওই গুগল অ্যাডস এর নাম চলে আসবে, অ্যাকাউন্টের আইডি অ্যাজ ওয়েল এজ এই যে এখানে দেখেন আমাদের 90, এই যে গুগল অ্যাডস ব্যাচ 10। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এখনো মানে আপডেট হয় নাই, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট নামটা হয়ে যাবে তখন কি গুগল অ্যাডস ব্যাচ 10। কথা বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, এবার পয়েন্ট হলো, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন অথবা আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন, আপনার বসের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, কিভাবে সেটা আমাদের পড়ে। এটা আমরা আবার টুলস এন্ড সেটিংস এ যাব, এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এটাতে আমরা একটু ফ্যান্টাস্টিক ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে ইউজার ম্যানেজার সিকিউরিটি। আমরা ইউজার নিয়ে প্রথমে কথা বলি। ধরেন আমি এখন চাচ্ছি আপনাদের কাউকে আমি একজন অ্যাক্সেস দিতে চাই, জাস্ট আমরা এই প্লাসে ক্লিক করব, ক্লায়েন্টও কিন্তু এভাবে আপনাকে অ্যাক্সেস দেয়। এখানে ওই মেল আইডিটা দিব, ধরেন যে কোন মেল আইডি দিব ভাই, আমারটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার মেল আইডি দেন, এখানে এই সেটিং উইন্ডোতে ফেলেন, বিসমিল্লাহ বলে লিখে ফেলেন। ওহ ফ্যান্টাস্টিক, আপনারা তো বুঝতেছি ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, বহু লোক দিচ্ছে, সমস্যা নেই, আমরা একটা নিয়ে একটা একটা শুরু করি। এটা আমরা দিলাম, কাজ শেষ। এখন দেখেন এখানে এটাকে বলা হচ্ছে যে একটা অ্যাকাউন্টের এক্সেস রোল। রোল মানে কি, কে কোন ভূমিকা পালন করবে। ভাই আমি কিছুই চাই না, আমি বস মানুষ, তোমার ক্যাম্পেইন কেমন কি চলতেছে না চলতেছে মেল চাই, মারো মেলে, এই যে এই সমস্ত ব্যাপারে টিক দিয়ে দাও, সে মেল পাঠাবে ওই ধরনের। ভাই আমি অ্যাকাউন্টের লোক, তুমি কি অ্যাড চালাইছো কি না চালাইছো, কয়টা সেল আসছে এটা আমার দেখার বিষয় না, আমি শুধু কয়টা মাস শেষে কয় টাকা বিল আসছে সেটা জানতেছে, আসতে এটা কি অ্যাকাউন্টসের লোক। এরপরে আপনি কোনো সাবঅর্ডিনেট কে দিলেন যে ভাই তুই অ্যাকাউন্টটা বসে বসে শুধু দেখ, কেন তো কিছু বোঝস না, রিড অনলি মোডে পাঠিয়ে। এরপরে আপনি হয়তো চাচ্ছেন যে ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের বস, আপনি আপনার সাবঅর্ডিনেট কে একটা অ্যাক্সেস দিবেন, তাকে সব সময় এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিতে হবে। কি অ্যাক্সেস দিবেন? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। অ্যাডমিন একজন দুইজন রাখেন কোনো সমস্যা নেই, বস লেভেলে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন। এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আর অ্যাডমিন অ্যাক্সেস এর মধ্যে পার্থক্য হলো এই স্ট্যান্ডার্ডও যা পারে অ্যাডমিনও তাই পারে, শুধুমাত্র অ্যাডমিন কোনো একজনকে এইভাবে অ্যাড করতে পারে বা কাউকে ডিলিট করে দিতে পারে, মানে উষ্ঠা দিয়ে ফেলে দিতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাক্সেস সেটা পারে না, এতটুকু পার্থক্য। আর বাদ বাকি সব কাজ এখানে করতে পারে। তাহলে কোনো ক্লায়েন্টের কাছ থেকে
বা আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, বসের কাছ থেকে এক্সেস নিতে হলে সবসময় নেবেন কি স্ট্যান্ডার্ড এক্সেস, কারণ আপনাকে আসলে দিন শেষে কাজ করতে হবে। এই সমস্ত কথাবার্তা এখানে লেখা আছে, শুধু দেখেন একটাতে পার্থক্য, এই এডিট ইউজার ম্যানেজার অমুক তমুক শুধু অ্যাডমিন পারে, আর স্ট্যান্ডার্ড এক্সেস সব পারে। সো আমরা যখন এক্সেস নেব তখন কি নিব, স্ট্যান্ডার্ড এক্সেস নিব, যাতে অ্যাডমিন এক্সেস দিলে এই ভদ্রলোক ঢুকে আপনি যে আগে যে লোক অ্যাকাউন্ট দিয়েছেন তাকেও উষ্ঠা দিয়ে ফেলে দিতে পারে। সো স্ট্যান্ডার্ড এক্সেস জাস্ট সেন্ড, আপনার কাছে একটা মেল গেছে বস, আচ্ছা আমি দেখতেছি। স্ক্রিন শেয়ার দেন, আমাদের দেখান। এখনো আসে নাই। অবশ্যই মেল গেছে, গেছে না? এখনো আসে নাই। ওই গুগলের আমার সিরি আপনারটা দিব, ঠিক আছে। আব্দুল আপনাদের জন্য রেখে দেন। ওরে আপনি বাবা, একটু চেক করেন, হয়তো পেয়ে যেতে পারেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমি রিফ্রেশ। একটু রাহান ভাইকে দিই। জি ভাই আসছে। ঠিক আছে, এবার আপনি একটু স্ক্রিনশট দেন, আমরা একটু দেখেন। সিম্পল থিং কিন্তু ইম্পর্টেন্ট। স্ক্রিনশট দেন তো দেখি। একটু এনেবল করে দেন শেয়ারটা। হ্যাঁ 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 হ্যাঁ। তবে বাঙালি যা কিছু পারো কেন, আবার জুম কিন্তু খুব ভালো করেই পারছে কোথায় কি করতে হবে। এই যে এরকম একটা মেল তার কাছে চলে যাবে, কে পাঠিয়েছে? এই ভদ্রলোক পাঠিয়েছে, একসেপ্ট করেন। কন্টিনিউ। হ্যাঁ, সুন্দর করে কন্টিনিউ করে ফ্যান্টাস্টিক। এই অ্যাকাউন্টের মালিক আপনি হয়ে গেলেন, তাই তো? কোনো একটা চালায় না, ক্রেডিট কার্ড অ্যাড করা আছে ভাই, ব্যাস 9-এ ওইরকম দেখাইতে গিয়ে আমার 50 টাকা হ্যাঁ মানে আমি আর অফ করিনি। যাই হোক, এইভাবে আপনি এক্সেস পাইলেন, ঠিক আছে ভাই, ব্যবহারে সন্তুষ্ট, আপনি ইয়া করেন, স্টপ শেয়ারিং। এবার আমরা একটু শেয়ারিং এ আসি, এখানে আমাদের আরো কিছু কথাবার্তা আছে, সেটা আমরা বলি। এখন দেখি ইসমাইল সাহেব নাকি, সরি ইসরাফিল সাহেব। জি ভাইয়া। আপনি ইসরাফিল সাহেব ভাই, সিংগাই ভোগ দিন না এখন। ঠিক আছে, ও আচ্ছা, তার মানে হচ্ছে যে রাহান ভাই অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে এই কয়টা। এখন রাহান, এই দেখেন আমি অ্যাডমিন অ্যাক্সেসে এই রাহান ভাই এবং হচ্ছে ইসরাফিল ভাই, এদের দুজনের কারো ক্ষমতা নেই আমাকে ফেলে দেয়, কিন্তু আমি এদেরকে ইচ্ছা করলে ফেলে দিতে পারি। ফ্যান্টাস্টিক। এখানে এভাবে আমাদের অ্যাক্সেস দিতে হবে। এখানে একটা কথা আছে সিকিউরিটি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু ডোমেইন অ্যালাউ করে দিতে পারে, যেমন ধরেন আমার একটা মেল আইডি হচ্ছে যে shamim@skillupper.com। আপনি যদি skillupper.com লিখে দেন, এখানে সেভ দেন, তাহলে এই অ্যাকাউন্টে সেই সমস্ত মেইলেরই অ্যাক্সেস দিতে পারবো যে সমস্ত মেইল আইডি এই ডোমেন দিয়ে, যেমন info@skillupper.com, shamim@skillupper.com, israfil@skillupper.com, rahan@skillupper.com। কিন্তু জিমেইল, আসলে একটু নেটের সমস্যা হয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আরেকটা মিনিট, ঠিক আছে, আমরা একটু শেয়ার দিয়ে দিই এখানে। কিরে ভাই, শেয়ার হচ্ছে না কেন? শেয়ার হয়েছে না? জি বস। আচ্ছা, এখানে এটা যদি দেখেন, তাহলে এটা একটা সিকিউরড হলো। কিরকম? যে তার মানে কি, আপনার ডোমেনের মানুষ ছাড়া এখানে অন্য কোনো মেল আইডিতে লগ ইন করতে পারবে না। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সিকিউর হলো, কারণ গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, যে কোনো লগ ইন করে আপনি যে কোনো লোকের অ্যাড চালাই দিতে পারেন। সো এই বিষয়, এটাও একটা সিকিউরিটি হতে পারে। আর একটা সিকিউরিটি হতে পারে যে যে জিমেল আইডিতে বা মেল আইডিতে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, সেই ইমেল আইডিতে 2FA এনেবল আছে কি নাই। কিরকম দেখেন, যেমন আমরা ম্যাক্সিমাম লোক পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 6, এই শামিমের এস, তারপরে 1 2 3 4 5 6,
এই অমুকের এই সমস্ত পাসওয়ার্ড আগে দিতাম, এখন অবশ্য অনেক ভালো হয়ে গেছে ফেসবুক তো হ্যাক খাওয়ার কারণে। যদি আমরা 2FA টা সিলেক্ট করে দিই, তাহলে আপনি যে মেইলে অ্যাক্সেস দিচ্ছেন ওই মেইলের কাছে যেভাবে যে মেইল গেল মেইল যাবে, কিন্তু যখনই সে অ্যাকসেপ্ট করে লগ ইন করতে যাবে তখনই তাকে বলবে ভাই তোমার এই জিমেইলে 2FA, টু ফ্যাক্টর ভেরিফিকেশন নাই। টু ফ্যাক্টর ভেরিফিকেশন মানে কি? ওই যে আমরা ফেসবুকে বা জিমেইলে ঢুকতে গেলে প্রথমে জিমেইলের আইডিটা দিই বা ইউজার নেমটা দিই, তারপরে পাসওয়ার্ডটা দিই, তারপরে আমাদের মোবাইলে একটা 6 ডিজিটের নাম্বার আসে, ওইটা দিই, তারপরে আমরা লগ ইন করতে পারি। এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, সেকেন্ড ফ্যাক্টরে যে আমরা ওই 6 ডিজিটের ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিই। এইটা দিয়েও আপনি আপনার অ্যাকাউন্টটা সিকিউর করতে পারেন। নাথিং এলস। আপাতত আমি কিছুই দিলাম না, কারণ কখন কার অ্যাক্সেস দেবো কিনা দেবো অনলাইন। এই হলো মোটামুটি কি আমাদের গুগল অ্যাডস এর খুব প্রাথমিক ইয়া। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। এখন আমরা একটু কষ্ট করে একটা টিম বানাবো। কি বানাবো? টিম। ভাই আমার একটা প্রশ্ন আছে প্লিজ। দেখালেন যে কার্ডের ব্যাপারটা, কার্ডের মধ্যে আমি ধরেন বাংলাদেশ থেকে ইউজ করতেছি নাকি ইউএস থেকে ইউজ করতেছি। এখন আমি এটা তো ইনিশিয়াল পিরিয়ডে দিয়ে দিলাম যে আমি ধরেন বাংলাদেশ থেকে ইউজ করতেছি, বাট আমার ক্লায়েন্ট তো ডিফারেন্ট কান্ট্রির হতে পারে। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো কিভাবে হবে? যদি আমার ক্লায়েন্ট পুরোপুরি বলে যে তুমি অ্যাকাউন্ট করে তুমি সবকিছু আমাকে করে দিবা, সেক্ষেত্রে পারবো না ভাই, কারণ করলে পারে আপনার প্রবলেম হবে, করলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। আপনি তাকে ঠান্ডা মাথায় বলে দিবেন যে বস জুমে আসো, তোমার সাথে খেলা হবে। আচ্ছা, তো তখন ক্লায়েন্টকে আমার এই ব্যাপারে আগে পুরোপুরি বোঝাতে হবে, দেন ওকে বলতে হবে ভাই তুমি এই জিনিসগুলো এখন use করে- বর্তমানে আর নেই, ক্লায়েন্ট এখন অনেক শিক্ষিত হয়ে গেছে। এখন না, একটা আমি just আমার ক্যাম্পেইন ইয়ে রান থেকে করে দিয়ে জিজ্ঞেস করলাম, আমি ব্যাপারটা বুঝি নাই তো। ক্লায়েন্টকে হ্যাপি করে। হ্যাঁ বুঝতে পারছি, আপনার পয়েন্ট ভ্যালিড, আপনার পয়েন্ট ইজ ভ্যালিড, তাতে কোনো সন্দেহ নাই। 14 আপনি যে আপনার 21 এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, হ্যাঁ বলেন। আপনি যে আপনার এখানে ওই ইমেলের ওখানে দেখালেন যে অনেকগুলো আইডি, তো এইগুলা কি প্রত্যেকটার এক্সেস আপনাকে দেওয়া হয়েছে? অবশ্যই। আচ্ছা, 21 28 আমরা এখন কি করতেছি বলেন তো? হ্যালো, টিম বানাচ্ছি। সাজাইতে। হ্যাঁ হ্যাঁ টিম বানাচ্ছি। টিম। এই মানুষগুলো একসাথে কাজ করবে, সবাই সবার সাথে কাজ করতে পারে, বাট আমাদের এই হোমওয়ার্ক গুলো কাজ করবে এরা একে অপরের সাথে। অনেকগুলো টিম হয়ে গেল। এটা দিয়ে একটা দিয়ে দাও। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 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 প্লিজ। ডেবিট মাস্টার কার্ডে যদি আর কি ইনডোর্স করানো না থাকে, আমি জাস্ট ইনফরমেশন দিয়ে জাস্ট এটা খুলে রাখতে পারবো না? কিটা? মানে অ্যাকাউন্টটা, গুগল অ্যাকাউন্টটা। হ্যাঁ 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 পারবেন। মানে ইনডোর্স করানোর বাট কার্ডের ইনফরমেশন সব ঠিক আছে, ওটা দিয়ে জাস্ট গুগল অ্যাকাউন্ট আপাতত খুলে প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ হ্যাঁ পারবেন। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ শৌভিক, সরি সরি শৌভিক মন্ডল কেমন আছেন? শৌভিক হচ্ছে কলকাতা থেকে। হ্যাঁ স্যার, কলকাতা ঠিক না, কলকাতা থেকে একটু দূরে, মানে একটু আচ্ছা একটু পাশে, যে এই 8-9 ঘন্টা লাগে ট্রেনে। কোনো মালদা। সমস্যা, আপনি মমতা দিদির লোক কিনা? ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ বলছিলাম যে উনি যেটা বললেন কার্ডের ব্যাপারটা, যে নর্মালি কার্ডে ইনফরমেশন দিয়ে আমি হচ্ছে প্র্যাকটিস করতে পারি, মানে ভেতরে মানে অ্যাড হ্যাঁ হ্যাঁ রান না করা অবধি। হ্যাঁ 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 কিন্তু অ্যাড রান হচ্ছে করলে অ্যাড, সমস্যা নেই, কিন্তু রান হবে না যদি পেমেন্ট মেথড না থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে যে ওই যে প্রথমে $1 নাকি কাটে ওই ওইটা পেমেন্ট হচ্ছে মেথডটা ক্রেডিট কার্ড ভেরিফাই অ্যাড করলে, ক্রেডিট কার্ড অ্যাড করার সাথে সাথে আপনাকে $1 কেটে আচ্ছা নিবে। ওইটা আবার হচ্ছে ওরা আচ্ছা 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ওই $1 আবার ক্রেডিট কার্ডে ব্যাক দিয়ে দেয়, জাস্ট চেক করার আচ্ছা। জন্য আর যে পেমেন্ট মেথডের টিয়াটা ঠিক আছে। আর যদি ম্যানুয়ালি যেটা দেখালেন সেভাবে যদি করি তাহলে ওটা তো কোনো আপনি ব্যাপার এমনি নাই। টাকা দিচ্ছেন গুগলকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ তখন তো তাহলে তো অটোমেটিক ভেরিফাই হয়ে গেল আপনার পেমেন্ট মেথড ইজ রাইট, ইএফ। তাহলে তো ওটা ডলারের মাধ্যমে তো কাটবে, তাই না? মানে আপনি যে কারেন্সিতেই রাখেন ও কেটে নেওয়ার সময় আচ্ছা ডলার হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, মানে মানে ওরা আপনার ধরেন ক্যালকুলেট আপনার করে। কারেন্সি আছে আইএনআর, কোনো সমস্যা হ্যাঁ নেই, ও হচ্ছে ওইটা কনভার্সন রেট ওয়াইজ কনভার্ট করে নিয়ে ওই টাকা ওই $1 আচ্ছা এর সমপরিমাণ টাকা কেটে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের আমি হচ্ছে বুঝলাম। বস, এইটা হলো আমাদের এ বি সি ডি ই এফ জি, এই জি পর্যন্ত আমাদের টিম হলো। এই টিমের কাজ কি জানেন?
আমাদের এখন হোমওয়ার্ক কি ভাই? এখন আমাদের হোমওয়ার্ক হলো হোমওয়ার্ক মাস্ট। আপনি হয়তো বলতে পারেন ভাই আমি আজ 1 বছর ধরে গুগল অ্যাডস চালাচ্ছি, আমি এখন অ্যাকাউন্ট করতে যাব কেন? এই কথা আপনি বলতে পারেন, কিন্তু পারবেন না, আপনাকে আরেকবার করতে হবে। কেন করতে হবে? এর একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে, বলবো। একটা সিকোয়েন্সের মধ্য দিয়ে আপনি যাবেন। যখন ধরেন যে আপনি একটা হোমওয়ার্ক করলেন, সেটা হচ্ছে গ্রুপে জমা দিলেন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, না আমি এই কোর্সটা করতেছি, 3500 টাকা দিয়েছি, জাস্ট এই কাজটা করি। সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা, এইভাবে করতে করতে একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে আমরা 2 মাসের এই জার্নি শেষ হবে। হোমওয়ার্ক 01 ক্লাস 01, জাস্ট এত কিছু না, ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সেট অ্যাকাউন্ট নেম, তারপরে হচ্ছে যে অ্যাকাউন্ট রোল, মানে যে অ্যাক্সেস দেয়া বা হাউ টু টেক অ্যাক্সেস ফ্রম বায়ার, এই টাইপের কথা বলতে অ্যাকাউন্ট রোল হিসেবে আমি লিখে রাখি। এই কাজটুকু আপনাদের কি কষ্ট করে একটু করে দিতে হবে, খুব কঠিন না স্যার, আচ্ছা, ইজি। এখন এটা কোথায় পাবেন? আজকেই দিয়ে দিব এবং এখন গ্রুপে। এক্স্যাক্ট, এই যে এইটার নাম হলো ক্লাস নোট শীট। এটা কিয়ামতের আগ পর্যন্ত আমার কাছে চাইলে আর কোনোদিন পাবেন না, এখন এটা সেভ করে রেখে দিতে হবে। কথা বোঝা গেছে? এবার পয়েন্ট হলো এই যে ডকুমেন্ট গুলো আমরা দেখাইলাম, এগুলো তো আমাদের লাগতে পারে। কিভাবে দিব? এই পুরো ডকুমেন্টের শীট শেয়ার লিংক। এরপরেও দেখবেন অনেকে চাইবে ভাই ক্লাস নোটের শীটটা দেন, ডকুমেন্টের শীটটা দেন, এলে দুষ্টুমি করতেছে। আমরা হচ্ছে শেয়ার, ফ্যান্টাস্টিক, এনিওয়ান উইথ দিস লিংক, আমরা এখানে লিখলাম অল ডক্স। কথা বোঝা গেছে? কাহিনী শেষ। ভিডিওটা ক্লাস শেষে। শাহিম ভাই এগুলো কোথায় দিচ্ছেন? গ্রুপে? হ্যাঁ 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 হ্যাঁ, আছেন গ্রুপে? আপনি দেখতে আছেন? পাচ্ছি না তো। হ্যাঁ হ্যাঁ, নাকি অবশ্যই ভাই? গ্রুপে আছে। আছে 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 আছে। আচ্ছা, আপনার নেটওয়ার্ক ঠিক হয়তো আছে। ইয়া থাকতে পারে, যাই হোক। তাহলে এটা আমরা সুন্দর করে সেভ করে রেখে দিব। আপনি নিজেও এরকম একটা কি গুগল ডক তৈরি করে রেখে আমাদের এই ক্লাসে যা যা আছে সুন্দর করে রেখে দেন। ঠিক আছে, আমরা যখন যে ভিডিওটা ইউটিউবে দিয়ে তারপর লিঙ্কটা দিব, ওই ভিডিওর লিঙ্কটাও এখানে রেখে দিন ক্লাস 1। তাহলে কি হবে? দিন শেষে আপনি ইয়া করতে পারবেন। এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। কারো কোনো কথা আছে?